অতীতের পাতা উল্টে বর্তমানে ফিরে আসতেই এত বছরে প্রথমবারের মতো বাণী নামক মেয়েটার কথা ভাবতে বসে দুর্জয়ের অবচেতন মন। সদা প্রফুল্ল শাস্যোজ্জ্বল মেয়েটা তার বর্তমান ব্যক্তিগত জীবনে কেমন আছে, ভালো আছে তো? ছোট প্রশ্নটা মন গহীনে উকি দিতেই দুর্জয় নিজের প্রতি বিরক্ত বোধ করে। এই অযাচিত আগ্রহের মানে কি? বাণী কেমন আছে তা ভাবা নিশ্চয়ই দুর্জয়ের কাজ নয়। মাথা থেকে বাণী নামক ভাবনাকে ছেড়ে ফেলে রুমে ফিরে আসে দুর্জয়। আজ রাতের অপেক্ষা রইল কেবল। কালকে রইস দিলদারকে একবার হাতে নাতে ধরতে পারলেই কেবল অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। রাত তখন হয়তো 8:15 বাজে। বাড়িতে প্রবেশ করতেই হিরণের সামনে পড়ল এক চক্ষু শীতল দৃশ্য। সম্পূর্ণ লিভিং এরিয়া জুড়ে ছোট ছোট পা ফেলে বন্নি দৌড়ে যাচ্ছে, তার পিছু পিছু দৌড়াচ্ছে বাণী। দুই মা মেয়ের মুখে একই ধরনের হাসি, দাঁতের পাটিতে থাকা গেজ দাঁত যেন সেই হাসির সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। আচমকা দৌড়াতে গিয়ে কার্পেটের সাথে পা লেগে বন্নি পরাজিতে নিলেই হিরণ বড় বড় দুটি কদম ফেলে এগিয়ে গিয়ে মেয়েকে বুকে তুলে নিল। হিরণকে দেখতেই বাণীর পা চড়া থমকে গেল, মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে। সেই দৃশ্যটুকুও হিরণের চক্ষু গোচর হয়নি। সে খুব সূক্ষ্মভাবে সেই দৃশ্যটাকে এড়িয়ে গিয়ে মেয়েকে বলে, ঠিক আছে মা। বন্নি পাপার গলা জড়িয়ে ধরে বলে, বাবা সামনে মাম্মা আমাকে হাইট করছিল। হিরণ চোখ সরু করে বলে, পাপা এসে পড়েছি না, এখন আর পারবে না। পাপা মাম্মার থেকেও ফাস্ট দৌড়াতে পারে। বন্নি হেসে বানের দিকে তাকিয়ে বলে, মাম্মা এখন আমাকে আর পাপাকে ক্যাচ করে দেখাও। বাণী শুষ্ক মুখে অনাগ্রহ নিয়ে ধীর গলায় শুধায়, মাম্মা টায়ার্ড এখন মা। বাণীর অনাগ্রহের কারণ কি তা বুঝতে অসুবিধা হয় না হিরণের। সে তাই আর বাণীকে বিরক্ত না করে মেয়েকে কোলে নিয়ে এগিয়ে যেতে নিলেই বাসার বাহির হতে ভেসে আসে গাড়ির হর্নের শব্দ। মুহূর্তে হিরণ সতর্ক দৃষ্টি মেলে দরজার দিকে তাকায়। এই মুহূর্তে তো কারো আসার কথা নয়, তাহলে এই অসময়ে কে তার বাড়িতে আসলো? হিরণের ভাবনার মাঝে তার সব থেকে কাছের এবং বিশ্বস্ত লোক ইবাদ ব্যস্ত পায়ে বাড়ির ভেতর প্রবেশ করে। হিরণকে দেখতে পেয়ে সে আর বিলম্ব না করে বলে ওঠে, স্যার, শমশের স্যার এসেছে, এক্ষুনি প্রবেশ করবে। হিরণের চেহারা মুহূর্তেই বদলে যায়। সে দ্রুত পায়ে এগিয়ে মেয়েকে বাণীর কোলে দিয়ে বলে, উপরে যাও রাইট নাও। রুম ভিতর থেকে লক করে দাও, আমি ছাড়া অন্য কারো কথাই দরজা খুলবে না। বাণী টু শব্দ কিংবা পাল্টা প্রশ্ন করে না। তার শান্ত মন জানে এত বছর ধরে এই অতিথিহীন ঘরে হুট করে শমশের নামক সেই লোকের আগমন কোনো ভালো লক্ষণ নয়, নিশ্চয়ই সাংঘাতিক কোনো ব্যাপার। সে অপেক্ষা না করে এক প্রকার ছুটে মেয়েকে নিয়ে উপরে চলে যায়। হিরণ শান্ত ভঙ্গিতে দরজামুখ হয়ে দাঁড়ায়। তার পাশেই তীরের মতো দৃষ্টি মেলে দাঁড়িয়ে রয়েছে ইবাদ। শমশের মজুমদার বেশ সংখ্যক লোক নিয়ে মুখ্য দ্বার দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে হেসে বলে ওঠে, হিরণ মাই সান, তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম। হিরণের মুখভঙ্গি বেশ শান্ত ও দৃঢ়। সে গম্ভীর গলায় শুধায়, এখানে আসার কারণ কি? আমি নিজেই একটু পর আপনার বাসার উদ্দেশ্যে রওনা হতাম মিটিং এর জন্য। শমশের মজুমদার কোনো ভনিতা ছাড়া একটা সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে হেসে হেসে বলে, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি। যে মিটিং আমার বাসায় হওয়ার কথা ছিল তাই এখন এখানে হবে। আর তাছাড়া আমি এখানে আরেকটা উদ্দেশ্য এসেছি। আমার বৌমা আর নাতিকে দেখছি না, তারা কোথায়? হিরণ রুক্ষ দৃষ্টি মেলে একবার শমশের মজুমদারের পেছনে উপস্থিত বাকিদের দেখে নেয়। রইস দিলদার সহ আরো গুরুত্বপূর্ণ মানুষ এখানে উপস্থিত রয়েছে। হিরণের দৃষ্টি গিয়ে স্থির হয় রইস দিলদারের পাশেই দাঁড়িয়ে থাকা এক রাশভারী মুখশ্রী যুবকের দিকে, আব্রাহাম। ইদানিং শমশের মজুমদারের সাথে প্রায় সর্বত্র এই যুবকের দেখা মিলে। হিরণ আব্রাহামের থেকে দৃষ্টি সরিয়ে শমশেরের দিকে তাকায়। শমশেরের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সেই হাসির রহস্য হিরণ জানে। যেই সত্য এখন সূর্যের আলোর মতো স্পষ্ট, তার লুকানোর মানে হয় না। সে নীরবে ফোন বের করে ডায়াল করে ব্যক্তিগত একটা নাম্বার। কলটা রিসিভ হতেই হিরণ শীতল গলায় শুধায়, বৌনিকে নিয়ে নিচে এসো। ব্যাস, ছোট্ট বাক্যের আদেশ বর্তানো শেষ করেই হিরণ ফোনটা ফের প্যান্টের পকেটে চালান করে দেয়। কিঞ্চিৎকাল সময় পেরোতেই সিঁড়ি বেয়ে ধীর পায়ে নেমে আসে এক পরিপূর্ণ নারী। তার কোলে গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে রেখেছে এক ছোট্ট শিশু। বাণী নিচে নেমে হিরণের পিছু এসে থামে। এর সামনে আর পা বাড়ানোর সাহস নেই তার। শমশের হেসে বলে ওঠে, আরে ছেলের আকাশের দেখি একটা না দুইটা চাঁদ। হিরণ কোনো প্রত্যুত্তর করে না, সে নীরবে দাঁড়িয়ে রয়। শমশের নিজেই ফের বলে ওঠে,
কই আমার দাদু ভাইয়ের মুখটা দেখি। বাণী প্রশ্নবোধক দৃষ্টি মেলে হিরণের পানে তাকায়। হিরণ চোখের ইশারায় বলে মেয়েকে কোল থেকে নামাতে। বাণী তাই করে। বন্যি ঘুরে শমশের মজুমদারের মুখোমুখি তাকাতেই শমশের মজুমদার দেখে হালকা গোলাপি রঙের একটা ফুটফুটে পুতুল যেন দাঁড়িয়ে আছে। গায়ের রংটা বাপ মা মিলিয়ে উজ্জ্বল ফর্সা বর্ণের, মাথায় ঘাড় সমান পাতলা চুল, চোখের পাপড়িগুলো বেশ ঘন। শমশের এক পলক বন্যিকে আগাগোড়া পরখ করে নিয়ে হাস্যোজ্জ্বল গলায় বলে ওঠে, দাদু ভাই দূরে কেন দাঁড়িয়ে আছো? কাছে আসো, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমার দাদু হই। শমশেরের এই অহেতুক আদিক্ষেতা হিরণের ঠিক সহ্য হচ্ছে না। তবুও ঝামেলা এড়ানোর জন্য সে মেয়ের পানে তাকিয়ে নরম সুরে বলে, যাও মা। বন্যি বাধ্য মেয়ের মতো ছোট ছোট কদম ফেলে শমশের মজুমদারের দিকে এগিয়ে যায়। শমশের মজুমদার বন্যিকে কোলে বসিয়েই তার সাথে আসা একজনকে চোখের ইশারায় কিছু একটা বলে। সাথে সাথে সেই যুবক নিজের হাতে থাকা র্যাপিং পেপারে মোড়ানো বেশ কিছু চকলেট বক্স বগ্রাকৃতির টি টেবিলের উপর রাখে। অতঃপর হেসে বলে, এইসব গিফট আমার দাদু ভাইয়ের জন্য। তোমার চকলেট পছন্দ তো? বন্যি দাঁত বের করে হেসে মাথা নাড়ায়। শমশের ফের প্রশ্ন করে, তোমার আর কি কি পছন্দ? বন্যির সাথে সাথে প্রফুল্ল গলায় জবাব দেয়, মার্ভেলাস মুভি, সুপার হিরোজ আর পাপা ব্ল্যাক সুটার। শমশের মজুমদার শব্দ করে হেসে উঠে শুধায়, তাই নাকি? তুমি শুটার নিয়ে খেলতে পছন্দ করো? বন্যি মাথা নেড়ে হ্যাঁ বলে। শমশের মজুমদার চোখের পলকেই নিজের পকেট হতে একটা পিস্তল বের করে তা বন্যির হাতে ধরিয়ে হিরণের দিকে তাক করে। এই ঘটনা যতটা না দ্রুত ঘটলো তার থেকেও দ্রুত হিরণ নিজের ব্লেজারের ভেতর পেছনের দিকে প্যান্টে গুজে রাখা পিস্তলটা বের করে শমশের মজুমদারের দিকে তাক করে ধরে। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। হিরণের লোকের এবং শমশের মজুমদারের লোকেরাও নিজেদের পিস্তল বের করে একে অপরের দিকে তাক করে। শমশের মজুমদারের ধূর্ত কর্মকাণ্ড এবং হিরণের পাল্টা প্রতিক্রিয়া দেখে বাণী পাথর বনে যায়। গোল গোল চাহনিতে বরফের ন্যায় জমে যায় সে। বহু কষ্টে তার গলা চিরে বেরিয়ে আসে দুটো শব্দ, আমার মেয়ে। হিরণের কর্ণগোচর হয় না সেই ছোট্ট দুটি শব্দ। তার মেয়ের মুখের পানে তাকিয়ে তারও বুক মুচড়ে উঠছে, কিন্তু সেই দুর্বলতাটুকু প্রকাশের অবকাশ নেই তার। একটা প্রবাদ বাক্য অনুযায়ী বলা হয়ে থাকে, একই বনে কখনো দুটো সিংহ রাজা হতে পারে না। তেমনই পাপের সাম্রাজ্যেও একসাথে দুজন বাপ কখনো থাকতে পারে না। বাণীর অবিরত হৃদয় কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। কি করতে চাইছে শমশের? মেয়ের হাতে তার বাবাকে খুন করবে? নিজেদের মতো বন্যির হাতও রক্ত মেখে নোংরা করতে চাইছে? দুর্দম্য দুশ্চিন্তা ও ব্যাকুলতায় ছটফট করছে বাণী। তীব্র অস্থিরতায় তার মনস্তাত্ত্বিক অবস্থা এলোমেলো হয়ে পড়ে। নিজের অজান্তেই সে এক হাতে হিরণের ব্লেজারের কোণের দিকটা চেপে ধরে। হিরণ অনুভব করলো বাণীর অস্থিরতা, তবুও সে নিজেকে শান্ত রাখার যথাসাধ্য চেষ্টা করলো। অন্যমনস্ক হলে চলবে না তার। হিরণ আরেকটু শক্ত করে পিস্তলটা আঁকড়ে ধরতেই আচমকা শমশের মজুমদার শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে তিনি বন্যির হাতে চেপে ধরা পিস্তলটা নামিয়ে নিলেন। অতঃপর মশকরা সুরে বললেন, হিরণ, ভয় পেয়ে গেছিলে নাকি? মেয়েকে খুব ভালোবাসো বুঝি। মেয়ের জন্য পাপ সমতুল্য পালকের দিকে পিস্তল তাক করতেও দ্বিধা করলে না? হিরণ অতি সন্তর্পণে নিজের রাগটুকু গিলে তাক করা পিস্তলটা নামিয়ে নেয়। মুহূর্তেই বাকি সকলের পিস্তলও নেমে যায়। বাণী যেন হাত ছেড়ে বাঁচল। বন্যি বোকার ন্যায় সবার দিকে তাকিয়ে আছে। এইমাত্র ঘটে যাওয়া ঘটনার আগাগোড়া কিছুই তার ছোট্ট মস্তিষ্ক বুঝে উঠতে পারেনি। হিরণ নরম স্বরে মেয়েকে কাছে ডাকতে বন্যি এক লাফে শমশের মজুমদারের কোল হতে নেমে তার দিকে দৌড়ে চলে যায়। হিরণ চোখের ইশারায় বাণীকে বলে মেয়েকে নিয়ে উপরে চলে যেতে। বাণী আর অপেক্ষা করে না, সে নিজের প্রাণ ভোমরাকে বুকে আগলে নিয়ে দ্রুত পায়ে উপরে চলে যায়। হিরণের উপর ক্ষুব্ধ স্বরে বলে ওঠে, বনি কিংবা বাণী আমার এই জগতের অংশ নয়। ওদেরকে কেউ এই জগতের অংশ করুক তা আমি চাই না। কেউ সেই দুঃসাহস দেখালে আমি তাকে ছেড়ে দিব না। হিরণের বলা কথাটাই যেন মুখে মজা পেল শমশের। সে কৌতুক করে বলল, আরে আমি তো মজা করছিলাম কেবল, আর মজা নয়। এবার কাজের কথায় আসা যাক। কাজের কথা শুনতেই হিরণ শান্ত হয়ে শমশেরের মুখোমুখি এক সোফায় বসে পড়ল। সচল মস্তিষ্কের সম্পূর্ণ ধ্যানটুকু নিবেশ করল নিজেদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের আলোচনার প্রতি। শমশের ঠোঁটের কোণে জয়ের হাসি ফুটিয়ে বলে,
লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাবা হাত ধুয়ে নেমেছে আমাদের সন্ধানে। যদিও ওনার মেয়ের মাধ্যমে ওনাকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু জুলফিকার যে সেই সতর্ক বার্তাকে তেমন কোনো তোয়াক্কা করবে না তা আমি ভালো করেই জানি। হাজার হোক স্বাধীন রাষ্ট্রের সৈন্য বলে কথা, এদের রক্ত ফুটানো পানির ন্যায় টকবকে। সেই টকবকে রক্ত ঝরানোর আলাদা মজা আছে। হিরণ পাষণ্ড মুখে বলল, ভুল করেছেন। জুলফিকার মুজতবার মেয়েকে নিয়ে সাজানো খেলায় একজন সৈন্য মারা গিয়েছে। জুলফিকার মুজতবা ও তার স্পেশাল ফোর্স এই বিষয় ভুলে যাবে ভাবছেন? কখনোই না। তারা এখন আরো সক্রিয় হয়ে আমাদের পিছনে পড়বে। একজন সাধারণ নাগরিকের তুলনায় একজন শহীদ সৈন্যের রক্তের দাম ঢের বেশি। শামীর নামক ওই সৈন্যের মৃত্যুতে জুলফিকার মুজতবা এবং তার স্পেশাল ফোর্স আঘাত পেয়েছে। আর আপনি জানেনই তো, জঙ্গলে অক্ষুণ্ণ বাঘের তুলনায় আহত বাঘ বেশি হিংস্র হয়। শমশের মজুমদার ক্রুর হেসে বললেন, হিংস্র বাঘকে পোস্ট মারাতে আমি জানি। তাই তো পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে আর দেরি করব না, সময় এসেছে। শীঘ্রই আর একটা বাজিমাত করব। এই পর্যায়ে হিরণের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। সে প্রশ্ন করে, এই মহান পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব তবে কে পাবে? শমশের মজুমদার বুক ফুলে উচ্চারণ করে একটি নাম, আব্রাহাম। হিরণের দৃষ্টির সাথে সাথে গিয়ে স্থির হয় শমশেরের পেছনে রইস দিলদারের পাশে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে। তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন যুবকের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে স্থির চিত্তে রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে। এই যুবক এত বড় দায়িত্বের ভার বহন করবে? হিরণের চোখে মুখে অসন্তুষ্টি ফুটে ওঠে। এত অভিজ্ঞ লোক থাকতে দুদিনের এই ছেলেকে এতটা ভরসা কেন করছে শমশের মজুমদার? নিশ্চয়ই তার পিছনে বড় কোনো কারণ আছে। হিরণের অসন্তোষ মুখভঙ্গি দেখে শমশের শুধায়, ও নিজের কাছে এতটা পারদর্শী সেই প্রমাণ ইতিমধ্যে আজ জুলফিকার মুস্তাফাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে দিয়ে ফেলেছে। ওকে কেউ অবিশ্বাস করুক তা আমি চাই না। হিরণ নিজের অসন্তুষ্টি আর প্রকাশ করলো না, তবে তা সম্পূর্ণ আড়ালও করলো না। সে গম্ভীর স্বরে প্রশ্ন করে, প্ল্যান ম্যাপ রেডি? আব্রাহাম নামক সেই রাশভারী যুবক এক মুহূর্ত অপেক্ষা না করে এগিয়ে এসে টি টেবিলের সামনে দাঁড়ায়। নিজের হাতের রোল করা বিশাল কাগজটা টি টেবিলের উপর মেলে দিতেই সাদা কাগজের উপর দেখা যায় এক অদ্ভুত নকশা। এই নকশা বড় ভয়ঙ্কর, এই নকশা বড় বিধ্বংসী। বিধ্বংসী সেই নকশার পানে চেয়ে এক ঝাঁক চোখ জলজল করে ওঠে, ফুটে ওঠে তাদের ঠোঁটের কোণে ক্রূর হাসি। দেশবাসী যে রক্তের খেলা রীতি ঘটেছিল ভেবে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, সেই রক্তের খেলা তো কেবল শুরু। বারান্দায় থাকা আরাম কেদারায় আয়েশি ভঙ্গিতে পিঠ ঠেকিয়ে চোখ বুজে রেখেছে এক পুরুষ। দক্ষিণা বাতাস চিত্ত শীতল করে দিতেই ক্ষণিকের প্রশান্তিতে সে চন্দ্রঘোরের মতে। তার সেই চন্দ্র ভাব কাটে তীক্ষ্ণ ফোনের রিংটনের শব্দে। চোখ মেলে ফোনটা হাতে নিতে স্ক্রিনে ভেসে ওঠে ইংরেজিতে 5 শব্দের একটা নাম। বুকে জমে থাকা দীর্ঘশ্বাসকে হাওয়ায় মিলিয়ে দিয়ে সে ফোনটা রিসিভ করে কানে দিতেই অপর প্রান্ত হতে এক নারী কণ্ঠ বলে ওঠে, ভুলে গিয়েছো আমাকে? এই প্রশ্নটা করতে তুমি কল দিয়েছো? তুমি কি আমার কল পেয়ে বিরক্ত হও দুর্জয়? দুর্জয় নিষ্পাপ দৃষ্টি মেলে রাতের আকাশের দিকে তাকায়। সে কিভাবে বোঝাবে যে সে পালিয়ে বেড়াচ্ছে ওই বাড়ি থেকে, ওই নারী থেকে? সে খুব ব্যস্ত হয়ে নিজেকে আড়াল করে রাখতে চাইছে। দুর্জয় মলিন গলায় শোধায়, আমি তোমার প্রতি কখনো বিরক্তি প্রকাশ করেছি? ফোনের অপর পাশের নারীর গলা এবার খানিকটা নরম হয়ে এলো। উদাস স্বরে প্রশ্ন করে, আজকের তারিখটা মনে আছে তোমার? দুর্জয় নীরব রয়। এখন হয়তো রাত 12টার উপর বাজে। বছর ঘুরে সেই দুর্বিষহ তারিখটা তবে এসেই পড়ল। সত্য হতে অজান্তা নারী নিশ্চয়ই খুব আয়োজন করে আজকের দিনটায় দুঃখ বিলাস করবে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দুর্জয় বলে, ভুলিনি। দুর্জয়ের ছোট্ট 2 শব্দের জবাবের পিঠে সেই নারী বলে উঠল, আর বিরক্ত না করি তোমায়। দুর্জয় এবার নরম কণ্ঠে প্রশ্ন করে, তুমি ভালো আছো মামনি? ফোনের অপর পাশ হতে এবার খানিকটা নাক টানা শব্দ এবং তার সাথে ব্যস্ত গলায় বলা কিছু শব্দ ভেসে এলো। আমি ভালো নেই দুর্জয়। 6টা মাস ধরে তুমি বাড়ি ফিরছো না। তোমার কি মনে হয় আমি বুঝি না যে তুমি কেন বাড়িতে আসো না?
ওর স্মৃতি থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছো, তাই না? কিন্তু যে অস্তিত্বে মিশে আছে তার স্মৃতি কিভাবে উপেক্ষা করবে তুমি? তুমি এতটা দুর্বল হয়ে পড়লে কবে? তুমি তো এতটা দুর্বল কখনো ছিলে না। বাবা তোমার এই রূপ দেখে চমকে যেত, কখনোই চিনতে পারতো না। তুমি যেই কঠিন ও দৃঢ় নারীর কথা বলছো, সে মেজর শাহরিয়ার রিফাতের স্ত্রী ছিল। শাহরিয়ার রিফাতের মৃত্যুর সাথে আমার সেই সত্তার মৃত্যুও ঘটেছে। এখন আমি শুধুমাত্র একজন মা, যার সব থেকে বড় দুর্বলতা তার সন্তান। দুর্জয় যতটা সহজে এই কথাগুলো বলল, ফোনের অপর পাশের নারীর ভয় ততটাই বেড়ে গেল। এই একটাই তো তার ভয়, যে পেশাকে এককালে মনের গহীন থেকে শ্রদ্ধা করত, তিনি আজকাল সেই পেশাই তার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপন বলতে তো এখন শুধুমাত্র এই ছেলেটাই আছে তার কাছে। কোনো মূল্যে এই ছেলেকে হারাতে পারবেন না তিনি। বজ্রপাতের ধ্বনিতে কেঁপে উঠছে নীরব রাত। একের পর এক বজ্রধ্বনি পরিবেশটাকে ভয়ঙ্কর করে তুলছে। অস্ত্রধারী লোকদের সমাগম বিলীন হয়ে ঘরটা নিস্তব্ধ হয়েছে ঘণ্টাখানেক আগে। নিজের রুমের পরিচিত সোফাটায় মূর্তির ন্যায় বসে আছে হিরণ। কাচের বিশাল জানালা দিয়ে দেখছে অন্ধকার রাতে মেঘের তাণ্ডব লীলা। ঘড়িতে তখন রাত 1টা বাজে। বন্নিকে ঘুম পাড়িয়ে নীরবে রুম থেকে বেরিয়ে আসে বাণী। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রবেশ করে বন্নির রুম বরাবর অপর পাশের বেডরুমে। রুমে প্রবেশ করতে এসে দেখতে পায় সম্পূর্ণ রুম অন্ধকারে ছেয়ে আছে। 16 ডিগ্রিতে সেট করা এসি হতে বেরিয়ে আসা বাতাস রুমের ভেতরকার পরিবেশকে হিমশীতল করে তুলেছে। বাণী একবার সম্পূর্ণ পরিবেশ পরখ করে, অতঃপর থমথমে গলায় বলে ওঠে, আমার মেয়ের সব থেকে বড় দুর্ভাগ্য হলো যে আপনার মতো নরপশু পাপা তার। বাণীর বলা কথাটা হিরণের কর্ণকুহরে প্রবেশ করতে সে রাগে লাল হয়ে থাকা চোখ জোড়া মেলে পেছনে তাকায়। অন্ধকার রুমে বাণী হিরণের সেই দৃষ্টি স্পষ্ট দেখতে পেল না। দেখলে হয়তো নিশ্চয়ই সে দমে যেত। বাণী অটল গলায় ফের বলে ওঠে, আমি সবসময় ভাবতাম আল্লাহ আপনাকে কন্যা সন্তানের পিতাই কেন বানালো। মেয়ে সন্তান তো আল্লাহর রহমত হয়। আপনি তো জীবনে এমন কিছু করেননি যে আপনি এই রহমত হাসিল করতে পারবেন। কিন্তু পরে আমি বুঝতে পারলাম আমার মেয়ে আপনার জন্য রহমত নয়, বরং আপনার সব থেকে বড় শাস্তি। আপনার কি কখনো ভয় হয় না? যেই ভালোবাসার দাবি আপনি আমার কাছে করে বেড়ান, ধরুন সেই একই ধরনের ভালোবাসা কখনো বন্ধির জীবনে আসলো, কেমন অনুভব করবেন আপনি? হিরণ হিসিয়ে বলে ওঠে, আর একটাও কথা বলবে না বাণী? হিরণের শান্ত গলার সতর্ক বার্তা বাণী কানে তুলে না। তার সহ্যেরও একটা সীমা রয়েছে। আজকে নিচে ঘটে যাওয়া ঘটনা সে মোটেও মেনে নিতে পারছে না। সেই শমশের মজুমদার যখন তার মেয়ের হাতে পিস্তল চেপে ধরেছিল, তখন বাণীর মনের অবস্থা কিরকম ছিল তার একমাত্র সাক্ষী উপরওয়ালা। বাণী হিরণকে তোয়াক্কা না করে বলে, ভয় পাচ্ছেন? বনির ভাগ্য আমার মতো হয়ে যায় কিনা সেই ভয় পাচ্ছেন? মেয়ের চোখে নিজের ঘৃণা দেখার ক্ষীণ সম্ভাবনাও আপনাকে ভীত করে তুলছে। হিরণের ধৈর্য শক্তি হারায়। সে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে বাণীর গলা চেপে ধরে। হিরণ সন্নিকটে আসার সাথে সাথে বাণী নাকে একটা উটকো গন্ধের ঘ্রাণ টের পায়। এই ঘ্রাণ কিসের তা বুঝতে একটু সময় ব্যয় করতে হয় না তার। সন্তানদের মজলিসে কোন পানীয় বেশি প্রাধান্য পায় তা বাণী ভালো করেই জানে, কিন্তু এই ব্যাপারে আর কোনো কথা বলার সুযোগ পায় না সে। হিরণ তার আগেই ক্ষোভ বিস্তৃত স্বরে বলে ওঠে, আজকে নিচে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার তোমার। তোমার খাঁচা ছেড়ে পালানোর ফলেই শমশের মজুমদার তোমাদের পরিচয় জানতে পেরেছে এবং আমার বাড়িতে এসে আমার সামনেই এমন দুঃসাহস দেখানোর সুযোগ পেয়েছে। বাইরের বাতাস গায়ে লাগতেই ওড়ার জন্য খুব কিচিরমিচির শুরু করে দিয়েছ, তাই না? কিন্তু আমিও খুব ভালো করে জানি কিভাবে ডানা কাটতে হয়। আমি যত নিজেকে সংযত করার চেষ্টা করি, তুমি ততই আরো টেনে হিচড়ে আমার ভয়ঙ্কর রূপ বের করে আনো। বাণীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হতে সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হিরণের দানবীয় হাতে থাবা হতে মুক্তি পাওয়া মুশকিল। বাণী আর কোনো উপায়ন্তর না পেয়ে আচমকা মুখ ভর্তি থুতু ছুঁড়ে মারে হিরণের দিকে। হিরণ সাথে সাথে হাতের বাঁধন আলগা করে ফেলে। দম বন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতেই বাণী দু হাতে নিজের গলা ধরে কাশতে শুরু করে। খানিকটা প্রশান্তির আশায় সে চোখ বুজে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু আচমকা চুলের মুঠিতে টান খেতেই বাণী চোখ মেলে তাকায়। সাথে সাথে সে দেখতে পায় হিরণের ভয়ঙ্কর রূপ, যে রূপকে বাণী জমের মতো ভয় পায়। চুলের মুঠি আর একটু শক্ত করে ধরতেই বাণী চোখ খিচে বন্ধ করে ফেলে। হিরণের চোখ ঠিকরে যেন আগুন বের হচ্ছে।
সে আগুন দৃষ্টি মেলে সে বলে, আমাকে রাগে ভালো করোনি বানি। বানি আর কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই হিরণ নিজের হিংস্রতার পরিচয় দেওয়া শুরু করে। বানি কেবল অনুভব করলো তার চারপাশটা বিকট শব্দ তুলে ভেঙে গড়িয়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে ওঠে 6 বছর পূর্বের এরকমই এক রাতের দৃশ্য, যেই রাতের প্রহর শুরু হয়েছিল খুন, লাশ এবং রক্ত দিয়ে, আর শেষ হয়েছিল বাণীর হৃদয় ও দেহ কলুষিত হওয়ার মাধ্যমে। আজও সেই একই রাতের পুনরাবৃত্তি ঘটে। ভোর সকাল তখন। সারা রাতের তাণ্ডব লীলা শেষে প্রকৃতি শান্ত হয়েছে কেবল। ব্যথার তীব্রতায় গায়ে অসহন জ্বর নিয়ে চোখ মেলে তাকায় নিশা। নিস্তব্ধ কেবিনটায় একবার চোখ বিলিয়ে ফের চোখ বুজে নেয় সে। চেতনানাশক ওষুধের রেশ কাটার ফলেই বোধহয় পায়ের কাঁচা সেলাইয়ের জায়গার যন্ত্রণাটা স্পষ্ট অনুভব করতে পারছে সে। তবুও এভাবে স্বস্তি পায় যে পাটা অন্তত অক্ষত আছে। শুষ্ক ওষ্ঠদয়ে ফাঁক করে থেমে থেমে দম নিতে থাকে সে। তখনই মৃদু শব্দে কেবিনেটের দরজাটা খুলে যায়। নিশা চোখ মেলে দরজার দিকে তাকাতেই দেখতে পায় অপ্রত্যাশিত একজন মানুষকে। নিস্তব্ধ ভোরবেলায় নিশার কেবিনে তামজিদ সাহেব নামক এক পুরুষের আগমন অপ্রত্যাশিতই বটে। ইউনিফর্ম বদলে ফর্মাল গেটআপে থাকায় পুরুষের মুখভাব স্বাভাবিকের তুলনায় বেশি থমথমে। নিশার সজাগ মস্তিষ্ক মুহূর্তে মনে করে গতকালকের ঘটে যাওয়া ঘটনাটা। বিকট এক দানবীয় শক্তির প্রলয়ে আচমকা যখন সবাই ছিটকে একক জায়গায় পড়ে, তখন পায়ে আরো গভীর আঘাত পায় নিশা। গুলিবিদ্ধ জায়গা হতে মুহূর্তে গলগল করে রক্ত বেরোতে থাকে। ধোয়ার চাদরে ঢাকা চারিদিকটা তীব্র ব্যথার তাড়নায় আর দেখার আর সুযোগ হয়নি তার। তবে সে স্পষ্ট কানে শুনতে পাচ্ছিল কিছু যুবকের আর্তনাদ ও হাহাকার মিশ্রিত ডাক। সামির এই নামটা ধরেই সকলে রাখছিল। এরপর আর কিছু মনে করতে পারছে না সে। সব যেন ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। নিশা শুষ্ক গলায় প্রশ্ন করে, সবাই ঠিক আছে? থমথমে মুখটা যথাসম্ভব স্বাভাবিক রেখে সাইফ উত্তর দেয়, জি। আপনি এখন কেমন অনুভব করছেন ম্যাডাম? সাইফের উত্তরটা এবং সেই সাথে জুড়ে দেওয়া প্রশ্নটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিশা ফের প্রশ্ন করে, সামির, আমার মনে আছে আপনারা ওনার নাম ধরে চিৎকার করছিলেন। উনি ঠিক আছে ভাইয়া? সামিরের নামটা শুনতেই সাইফের শক্ত খোলসের ভিতর একটা বিষাদের ঢেউ খেলে গেল। চোখের সামনে ভেসে ওঠে ছেলেটার চেহারা। আর ছেলেটার জানাজা পড়ানো হবে। হাসপাতাল হতে সেই ক্ষতবিক্ষত লাশ সংগ্রহের দায়িত্ব আপাতত সাইফের উপরই পড়েছে। সেজন্যই সে এই মুহূর্তে হাসপাতালে এসেছিল। কিন্তু এখানে আসার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে তার হাতে অর্পিত হয় সাময়িক এক নতুন দায়িত্ব। সেসব ভাবতে ভাবতে কিছুটা অন্যমনস্ক হয়ে সাইফ জবাব দেয়, সামির শহীদের খাতায় নাম লিখিয়েছে। নীরবতা ছড়িয়ে পড়ে সম্পূর্ণ কেবিন জুড়ে। নিশার মন ভারী খারাপ হয়। মুহূর্তেই নিজের পায়ের কাঁচা সেলাইয়ের যন্ত্রণাটুকু ভুলে সেই শহীদ সৈন্যের পরিবারের দুঃখ উপলব্ধি করার চেষ্টা করে। কিন্তু না, সে ব্যর্থ হয়। যে হারায় সে ছাড়া কেউই কখনো হারানোর বেদনা অনুভব করতে পারবে না। এ অসম্ভব বিষয়। তীব্র মন খারাপ নিয়ে নিশা উচ্চারণ করে, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক। আমিন। সাহেব বিষণ্ণতাকে একপাশে ঠেলে শুধায়, আমি কেবিনের দরজার বাইরেই আছি, প্রয়োজন হলে ডেকে নিবেন। কথাটুকু শেষ করেই সাহেব বেরিয়ে যেতে নিলে নিশা ধীর গলায় প্রশ্ন করে, আম্মু আব্বু কোথায়? প্রশ্নটুকু কানে পৌঁছাতেই সাহেব পিছু ফিরে তাকায়, তবে প্রশ্নের জবাব দেয় না। নীরব রায়। নীরব সাহেবের মুখপানে চেয়ে জবাব পেয়ে যায় নিশা। জ্বরের ঘোরে তার দু চোখ জ্বলছে। চক্ষু কোলের শেষ প্রান্ত বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা তপ্ত জল। দৃশ্যটুকু দেখে সাইফের সামান্য মায়া হয় বটে। মেয়েটা নিশ্চয়ই জ্ঞান ফেরার পর সর্বপ্রথম নিজের মা বাবাকে এখানে এক্সপেক্ট করেছিল। কিন্তু বেচারির জ্ঞান ফেরার কিছু সময় পূর্বে তার মা বাবা ঝগড়া করে দুজন দুদিকে চলে গিয়েছে নিজেদের শান্ত করতে। তাদের ঝগড়ার মূল বিষয়বস্তু ছিল ইয়াসমিন মুস্তফা নিশা হসপিটাল থেকে ফিরে কার সাথে থাকবে। জুলফিকার অবশ্য যাওয়ার আগে সাইফকে কিছুক্ষণের জন্য নিরাপত্তার দায়িত্বে রেখে গিয়েছে। সাইফ দায়িত্ব পালনে কখনো অপারগতার প্রমাণ দেয় না, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু তার দায়িত্ব কেবল নিরাপত্তা পর্যন্তই সীমাবদ্ধ। সেজন্যই সাইফ যেচে আর মন খারাপের অথৈ সমুদ্রে ডুবে থাকা মেয়েটাকে টেনে তোলার চেষ্টা করে না। থাকুক না দুই একটা মন খারাপের গল্প, কালে শেষ হলেই তো সেই গল্প থেমে যাবে, ক্ষতি কি?
একদল কাকের কুৎসিত স্বরে ডাকা কাকা শব্দ ভেসে আসছে দূর হতে। সে বিদঘুটে ডাকের শব্দে হিরণের গভীর ঘুমের ব্যাঘাত ঘটে। সে কপাল কুঁচকে চোখ পেলে তাকায়। মাথাটা সামান্য বালিশ হতে তুলে বেডসাইড টেবিলে থাকা ঘড়িতে সময়টা এক দফা দেখে নেয়। ঘড়ির কাঁটা 7:21 স্থির দেখে ফের চোখ বন্ধ করে বালিশে মাথা গুজে সে। মুহূর্তেই হিরণের টনক নড়ে ওঠে। তড়িৎ সে চোখ মেলে তাকায়। নিজের কৃতকর্মের স্মৃতিচারণ করতে সে ব্যস্ত চোখে একবার সম্পূর্ণ রুমে চোখ বোলাইন। নেই, বাণী নেই। হিরণ দ্রুত গতিতে উঠে বসে নিজের মাথা চাপড়ে ধরে। আরো একবার সে একই পাপের পুনরাবৃত্তি ঘটিয়েছে। 6 বছরের বহু প্রচেষ্টায় যেই সম্পর্ককে সে স্বাভাবিক করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই সম্পর্ককে সে নিজে হাতে আবার ফাটল ধরিয়ে দিয়েছে। ক্ষমা মিলবে কবু? বাণী এই ইহ জনমে কখনো ক্ষমা করবে? বাণীর কথা স্মরণ হতেই হিরণ দ্রুত বিছানা ছেড়ে নামে। গায়ে একটা ধূসর রঙার টি শার্ট তাড়াহুড়ো করে জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে সে। সর্বপ্রথম উকি দেয় বন্নির রুমে। খেলনা সজ্জিত রুমটায় ঘুমন্ত বন্নি ছাড়া আর কারো অস্তিত্বের দেখা না পেয়ে হিরণ নীরবে মেয়ের রুম ছেড়ে বেরিয়ে আসে। অতঃপর ব্যস্ত পায়ে সম্পূর্ণ বাড়ির প্রতিটা কোণা খোঁজা শুরু করে সে। কিন্তু কোথাও বাণীকে না পেয়ে তার মাথা আরো বিগড়ে যায়। বড় বড় কদম ফেলে বাড়ির বাহিরে পা রাখতে ফ্রন্ট ইয়ার্ডে ইবাতের মুখোমুখি হয় সে। এই সময় নিজের স্যারকে এই অবস্থায় দেখে ইবাতের মনে খটকা লাগে। কিন্তু সে কিছু বলার পূর্বে হিরণ প্রশ্ন করে, বাণী কোথায়? ইবাত অবাক সুরে জবাব দেয়, ম্যাডাম তো বাসায় স্যার। হিরণ আর রাগ চেপে রাখতে পারে না। সে হিংস্র ভঙ্গিতে থাবা মেরে ইবাদের প্যান্টের এক পাশ হতে একটা পিস্তল হাতে নিয়ে তা ইবাদের কপালে ঠেকিয়ে বলে, বাসায় থাকলে আমি পাচ্ছি না কেন? কোথায় গিয়েছে? হিরণের এই রূপের সাথে বেশ ভালোভাবে পরিচিত ইবাদ, তাই সে বিচলিত হয় না, বরং শান্ত গলায় জবাব দেয়, সকল গার্ডস নিজেদের দায়িত্বে আছে। শমশের স্যার যাওয়ার পর থেকেই সকল গার্ডস নিজেদের দায়িত্বে আছে। শমশের স্যার যাওয়ার পর থেকেই আমি নিজে সারা রাত 2 চোখের পাতা এক করিনি। দরজার এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছি। ম্যাডাম বেরিয়ে আসলে আমি অবশ্যই দেখতে পেতাম। ইবাদের কথা শেষ হতে না হতেই বাড়ির ভেতর হতে ব্যস্ত পায় একজন মেইড বেরিয়ে এসে বলে, স্যার, বাড়ির পিছনের দরজা লক করা নেই, সম্ভবত বাড়ির ভেতর থেকে কেউ খুলেছে। মেইডের কথা কানে প্রবেশ করতেই হিরণ স্তব্ধ বনে যায়। বাণী কি আবার পালিয়েছে? প্রশ্নটা মস্তিষ্কে উকি দিতেই হিরণ পিস্তল হাতে দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করে। তার পিছু পিছু ইবাতও ছুটে। পিছনে দরজা দিয়ে বাহিরে পা রাখতে চোখের সামনে ব্যাকইয়ার্ড দৃশ্যমান হয়। উঁচু 4 দেয়ালে আবদ্ধ ব্যাকইয়ার্ডের ভেতর কোনো গার্ডস রাখেনি হিরণ। যারা আছে সকলে দেয়ালের ওপরে 24 ঘন্টা পাহারার দায়িত্বে আছে। সবুজ ঘাসে আবৃত শূন্য ব্যাকইয়ার্ডের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল হিজল গাছটা। সেই গাছের আড়াল হতে দেখা যাচ্ছে এক নারী পোশাকের অংশ বিশেষ। এই দৃশ্যটুকু দেখেই হিরণ যেন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত পায়ে এগিয়ে যায় সেই গাছের কাছে। বিশাল গাছের আড়ালে ভেজা সবুজ ঘাসের উপর শুয়ে আছে এক খয়েরি রঙা 3 পিস পরিহিত নারী। গলায় ওড়নার চিহ্নটুকু নেই, উল্টো গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে ভেজা কাপড়। 2 হাতের মুঠোয় তার খানিকটা মাটি রয়েছে। বদ্ধ চোখ জোড়ার শেষ ভাগে এখনো নোনা জল স্পষ্ট দেখা যাচ্ছে। কাঁদতে কাঁদতে খালি হাতে মাটি খোঁড়ার নিদর্শন উক্ত পরিস্থিতি ইতিমধ্যে ব্যক্ত করতে সক্ষম হয়েছে। হিরণ বাকরুদ্ধ হয়ে যায়, বিস্মিত ইবাদত। তবে সে দ্রুত নিজের দৃষ্টি নামিয়ে নেয়। মনে মনে সে সম্পূর্ণ নিশ্চিত যে শমশের মজুমদারকে নিয়ে স্যার এবং ম্যাডামের মধ্যে বিশাল কোনো ঝামেলা হয়েছে, যার দরুন ম্যাডামের এখন এই অবস্থা। হিরণ হুট করে চাপা ব্যথার মতো শ্বাস ছাড়ে। গিয়ে হাঁটু গেড়ে বসে বানের মুষ্টিবদ্ধ হাত ছুঁয়ে দেখে। সাথে সাথে সে চমকে ওঠে। বরফের ন্যায় জমে আছে সেই হাত। হিরণের হিংস্র দৃষ্টি অজানা ব্যথায় কাতর হয়ে ওঠে। সে আর একটু এগিয়ে গিয়ে বাড়ির মাথা কোলে তুলে নরম সুরে ডাকে, বাণী, এই বাণী। কোনো প্রত্যুত্তর না দেখে ইবাদ সাহস করে বলে, স্যার, আমি ডক্টর হুমায়রাকে কল করব। হিরণ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাণীকে তুলে বাড়ির ভেতর চলে যায়। হিরণ রুমের বিছানায় শুয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বাণীর ঠান্ডা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মালিশ করতে থাকে। লাবণ্যহীন মুখশ্রী আরো মলিন রূপ ধারণ করেছে যেন রাতারাতি। এই তুফানি আবহাওয়ায় কতক্ষণ ধরে চেতনাহীন অবস্থায় বাহিরে পড়েছিল কে জানে। হিরণের বুকের ভেতর দানবীয় টাইফুন হুলস্থুল বাঁধিয়েছে যেন। অপরাধবোধে অস্থির হয়ে আছে ভেতরটা। কতটা কষ্ট পেয়ে এই মেয়ে সে বোবা গাছের তলে আশ্রয় খুঁজতে গিয়েছে। হিরণ সেই শীতল হাতের তালু মালিশ করতে করতে উদ্ভ্রান্তের ন্যায় আওড়ায়, আই এম সরি, ভুল করে ফেলেছি, আবার মাফ করো না, কখনো করতে হবে না। তুমি কি ভুল করেছো বাবা?
ঘুম জড়ানো শিশু কণ্ঠ কানে এসে পৌঁছতেই হিরণ নীরব হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে দরজার পানে তাকাতেই দেখে দরজার সাথে অনেকটা লেপ্টে কৌতূহলী দৃষ্টি মিলে তাকিয়ে আছে বন্নি। মেয়ের মুখপানে চেয়ে বাকহারা হয়ে পড়ে হিরণ। অবুঝ বাচ্চার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তার নেই। শান্ত ভঙ্গিতে নিজের কেবিনে শুয়ে আছে নিশা। তার ঠিক পাশে একটা টুলে বসে রয়েছে কলেজ ইউনিফর্ম পরিহিত এক রমণী। নাইমা এবং জুলফিকার বেরিয়ে যেতেই সে উৎসুক গলায় প্রশ্ন করে, দোস্ত, আঙ্কেল তোকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে, তুই কি চাস? তুই আঙ্কেলের সাথে যেতে রাজি? বান্ধবীর এহেন প্রশ্নে নিশার কোমল মন আরো গুমট রূপ ধারণ করে। তার আম্মু আব্বু তার ভালো চায়, সে বিষয়ে নিশার কোনো সন্দেহ নেই, কিন্তু তারা একটাবারও এটা জানতে চায়নি নিশা কি চায়। নিশা দুজনকেই ভালোবাসে, দুজনের সঙ্গেই থাকতে চায়, যা কখনোই সম্ভব নয়। তাই সে এই বিষয়ে আর কোনো মন্তব্য করে না। কলেজ ইউনিফর্ম পরিহিত রমণী হয়তো নিশার মনের অবস্থা বুঝতে পারে, তাই প্রসঙ্গ বদলে সে বলে ওঠে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম দোস্ত। আমি ভেবেছিলাম সেদিন তুই আমাকে কল করে যেই ভয়ঙ্কর ভাইয়াদের কথা বলেছিলি তারাই হয়তো তোকে কিডন্যাপ করেছে। নিশার মনে পড়ে যায় সেদিন রাতের ঘটনা। সাইফ ও তার সাঙ্গপাঙ্গদের দেখে সে ভয় পেয়েছিল বটে, তবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সে পরিস্থিতি সামাল দিতে নিজের বেস্ট ফ্রেন্ডকে কল করে আব্বু সম্বোধন করে নালিশ করা শুরু করে। এতে কাজও হয়। তার এই কাজে সাইফ নামক সেই ভদ্রলোক ভালোই ভয় পেয়েছিল। পুরনো কথা স্মরণ করে নিশা ক্ষীণস্বরে প্রশ্ন করে, তুই সেই ঘটনা আমাকে জানাসনি তো? ওহো, জানানোর সুযোগ পেলাম কই। তোকে তুলে নেওয়া হয়েছে শুনেই আন্টি এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে চলে যায়। নিশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভালো করেছিস না বলে। নিশাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখে রমণী চোখ সরু করে সন্দিহান গলায় প্রশ্ন করে, তুই কি কিছু লুকাচ্ছিস নিশু? নিশা মৃদু ইতস্তত ভাবে জবাব দেয়, আসলে ওই ভাইয়ার ডিফেন্সের লোক। যে ভাইয়াটার সাথে ধাক্কা লেগে আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম না, উনি আমাকে উদ্ধার করেছে গতকাল। হি ইজ অ্যান আর্মি, ছেলে ধরা নন। আর ইউ সিরিয়াস? মানে তুই একজন আর্মিকে ছেলে ধরা বলে আমার কাছে গালমন্দ করছিলি সেদিন? তুই কি অন্ধ? চেহারা দেখে বুঝিস না? রমণীর বাকি কথা অসম্পূর্ণ রয়ে যায়। মৃদু রিংটনের শব্দ তুলে তার ব্যাগে ফোন বেজে ওঠে। ব্যাগ হতে ফোন বের করে স্ক্রিনে নামটা দেখে রমণীর মুখের কোণে হাসি ফুটে ওঠে। ঋষার দৃষ্টির অগোচর হয় না সেই দৃশ্য। সে প্রশ্ন করে, কে? রমণীর সাথে সাথে হাসি লুকিয়ে জবাব দেয়, আম্মু কল দিচ্ছে, কথা বলে আসছি। কথাটুকু বলেই এক মুহূর্ত অপেক্ষা না করে ফোন নিয়ে বেরিয়ে যায় সে। ঋষা তার যাওয়ার পানে বোকার ন্যায় তাকিয়ে থাকে। তার শুধু এমন কেন মনে হয় যে তার বেস্ট ফ্রেন্ড তার থেকে কিছু লুকাচ্ছে। হসপিটালের করিডোরের শেষ মাথায় গিয়ে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে একটা পুরুষ বলে ওঠে, I have a surprise for you. রমণী অতি উৎসুক গলায় জানতে চায়, কি সারপ্রাইজ? তোমার অপেক্ষার অবসান ঘটবে, আমি খুব শীঘ্রই আসছি রুহি। রুহি অবিশ্বাস্যকর সুরে প্রশ্ন করে, সত্যি বলছো? ফোনের অপর পাশ থেকে সেই পুরুষ কণ্ঠ মৃদু হেসে জবাব দেয়, তোমাকে মিথ্যে বলেছি কখনো? ছেড়ে দে দুর্জয়। যন্ত্রণায় কাটানো গলায় এই আর্তনাদ দুর্জয়ের কানে পৌঁছাতেই সে নিজের গতিশীল হাত জোড়া স্থির করলো। 2 ঘন্টার পাশবিক নির্যাতনের পর এই 3টি শব্দ কেবল উচ্চারণ করলো রইস দিলদার। দুর্জয়ের এতক্ষণের চালানো তাণ্ডবের ফলশ্রুতিতে রইসের আহত দেহ রক্তে জর্জরিত হয়ে গিয়েছে। মৃদু বিরতি পেতেই রইস মাথা নত করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর চোখে দেখতে থাকে দুর্জয়ের মুষ্টিবদ্ধ হাত জোড়া। শ্যাম চামড়া ভেদ করে রগগুলো ফুলে রয়েছে বেশ। কিসের তৈরি ওই হাত জোড়া? সিমেন্টের নাকি? না হয় এক ঘুষিতেই কিভাবে রইসের একটা দাঁত উপড়ে ফেলে দিয়েছে। দুর্জয়ের কোনো তাড়া নেই। সে বেশ শান্ত ভঙ্গিতে একটা সাদা রুমাল দিয়ে নিজের রক্তাক্ত দুহাত মুছে নিতে নিতে বলে ওঠে, যা জানিস সব বলে দে। অযথা আমার সময় অপচয় করাটা আমার সব থেকে অপছন্দের কাজ। রইস দিলদার এবার হাসতে হাসতে মাথা তুলে তাকায়। অতঃপর বেশ রোষ নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারা রক্তাক্ত থুতুর দলা হিসহিসিয়ে বলে, এটা তোর দেশের উদ্দেশ্যে ছিল। ঠান্ডা মাথায় খুন করতে সক্ষম দুর্জয়ের মাথা গরম হওয়ার জন্য রইস দিলদারের উচ্চারণ করা এই বাক্যটাই যথেষ্ট ছিল শুধু। দুর্জয় ক্ষিপ্র ভঙ্গিতে রইসের নাক বরাবর ঘুষি মারে। এবার এক ঘুষিতেই নাসারন্ধ্র হয়ে বেরিয়ে আসে তরল রক্ত।
তবুও রইসের মাঝে তেমন একটা ভাবান্তর হলো না। সে উদ্ভট স্বরে হাসতে হাসতে বলে, খুব শীঘ্রই আর একটা ধ্বংসযজ্ঞ চালাবো আমরা, বুম। শেষের শব্দটা উচ্চারণ করে আরো উচ্চস্বরে হাসতে থাকে রইস। দুর্জয় এবার রইসের চুল শক্ত করে মুঠো করে ধরে প্রশ্ন করে, কোথায় কোথায় হবে সেটা? রইস দিলদার ব্যঙ্গাত্মক সুরে বলে, আমাকে মেরে ফেল দুর্জয়, কারণ জীবিত অবস্থায় আমার মুখ দিয়ে কোনো তথ্য বের করতে পারবে না তুই। দুর্জয় বেশ বিরক্ত হয়। এখানে আপাতত আর সময় অপচয়ের মানে হয় না। তার লেফটেন্যান্ট কর্নেলকে সম্ভাব্য আশঙ্কা সম্পর্কে জানাতে হবে এই মুহূর্তে। সেই উদ্দেশ্যে দ্রুত পা ফেলে বের হতে নিলেই রইস পেছন থেকে ঠাট্টা মিশ্রিত সুরে বলে ওঠে, সবার জন্য অপেক্ষা করছে ধ্বংসযজ্ঞ, আর তোর জন্য অপেক্ষা করছে চমক। 2013 সাল, বর্ষার কোনো এক বিকেল। ধরাপটে নেমেছে আকাশ ভেঙে তীব্র বর্ষণ। জনমানবহীন পাকা রাস্তায় জবজব শব্দ তুলে দৌড়াচ্ছে এক কিশোরী। গায়ে পরিহিত ওভারসাইজড টি শার্ট এবং লেগিংসটা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে আষ্টে পিষ্টে রয়েছে। খোলা চুলের আগা চুইয়ে চুইয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি। কাঁধে তার বিশাল সাইজের একটা গিটারের ব্যাকপ্যাক। তার পায়ের গতি স্থির হয় স্কুলের কাছাকাছি একটা শুনশান রাস্তায় এসে। এই রাস্তাটা সাধারণত সাধারণ মানুষ এড়িয়ে চলারই চেষ্টা করে সব সময়। তার অন্যতম কারণ হলো রাস্তার দুধারে থাকা সারিবদ্ধ বিশাল বাঁশঝাড়। লোকমুখে শোনা যায় জায়গাটা খুব একটা সুবিধার না। অশরীরীদের আবাস স্থানও বলা হয় এই জায়গাটাকে। কিন্তু বাণী সেই লোকমুখে বলা কথাগুলো কখনো কানে তুলেনি। এসব ব্যাপারে ভয়ডর তার সবসময় কম। তার বাসা থেকে স্কুলে পৌঁছানোর শর্টকাট রাস্তা এটা। বাণী সর্বদা শর্টকাট প্রেমী মেয়ে। যেখানে এই রাস্তা ধরে 15 মিনিট স্কুলে পৌঁছানো যায়, সেখানে অযথা 35 মিনিট ঘুরে অন্য রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার কোনো মানে খুঁজে পায় না সে। তবে আজ ঘটনা ভিন্ন। আজ সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে এতক্ষণ দৌড়ে এই রাস্তায় এসে থামেনি। আজ সে অন্য উদ্দেশ্যে এখানে এসেছে। তার সিক্ত নয়ন যুগলের অশ্রু বৃষ্টির পানি বারবার ধুয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। বাণী নীরবে নিজের কাঁধের গিটারের ব্যাকপ্যাকটা নামিয়ে ছুঁড়ে রাস্তার একপাশে ফেলে দেয়। বুকের ভেতরটা খান খান হয়ে যায় তার। কষ্টের ভার বইতে না পেরে বাণী নিজেও রাস্তার ধারে বসে পড়ে। কান্নারত মুখশ্রী হাঁটুর ভাঁজে আড়াল করতেই এতক্ষণে নীরব কান্না এবার সুর তুলে। কি করুণ সেই কান্নার সুর, যেন সত্যিই কোনো অশরীরী কাছে সময় গড়ায়। হই হই হুঙ্কার তুলে বাতাস প্রবাহিত হচ্ছে। সরু চিকন বাঁশগুলো সেই বাতাসের প্রকোপে এদিক সেদিক দুলছে অবিরত। ঠিক সন্ধ্যা নামার আগ পর্যন্ত চলে বাণীর অশ্রু বিসর্জন এবং মেঘ জমা আকাশের করুণ বর্ষণ। যেই মুহূর্তে বৃষ্টি থেমে গেল, সেই মুহূর্তে যেন বাণীও নিজের সম্বিত ফিরে পেল। আদ্র হাতের পিঠ দিয়ে দু চোখের পাতায় জমে থাকা জল মুছে নেয় সে। কাকভেজা শরীর মৃদু থরথর করে কাঁপছে। বলা হয় কিশোরী হৃদয় বড়ই নাজুক প্রকৃতির হয়ে থাকে, অনেকটাই স্বচ্ছ কাচের ন্যায়। সামান্য আঘাতেই ভেঙে গড়িয়ে যায়। তবে একটা বিষয়, কাঁচ ভাঙার সঙ্গে হৃদয় ভাঙার পার্থক্য রয়েছে। তা হলো কাঁচ ভাঙে তীক্ষ্ণ শব্দ তুলে, কিন্তু কিশোরী হৃদয় ভাঙে অতি নীরবে। কোনো শব্দ হয় না তাতে। দুঃসহ যন্ত্রণা বুকে পুষে কম্পিত চিত্ত তুলে উঠে দাঁড়ায় বাণী। নিজের অতি প্রিয় গিটারের সঙ্গে নিজের চূর্ণ বিচূর্ণ হওয়ার হৃদয়টাকেও অবহেলার সহিত রাস্তার এক কোণে ফেলে রেখে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ায় সে। পেছনে ফিরে তাকায় না একবারও। অবশ্য ফিরে তাকানোর মতো অবস্থায়ও ছিল না সে। কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ কতদূর যাওয়ার পরে চেতনা হারিয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায় সে। বর্তমানে গায়ে অসহন জ্বর। জ্বরে কাবু হয়ে ঘোরের মধ্যে কাটাচ্ছে বাণী। গায়ের চামড়া যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। যে ছুঁয়ে দেওয়ার স্পর্ধ করবে সেই এই তীব্র উত্তাপে ভস্ম হয়ে যাবে। আচানক মাথায় আদুরে নারী হাতের ছোঁয়া পেতেই বাণী ভারী চোখের পাতা মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। ভাঙা গলায় স্পষ্ট সুরে গঙ্গায়। ডক্টর হুমায়রা অভিজ্ঞ হাতে একবার বাণীর কপালটা ছুঁয়ে নিজের হাতটা সরিয়ে ফেলে। অতঃপর একটা ডিজিটাল থার্মোমিটারের একাংশ মৃদু কম্পিত ওষ্ঠদ্বয়ের মাঝে গুজে দেয়। 1 মিনিট সময় গড়াতেই থার্মোমিটার হতে ভেসে আসে মৃদু অ্যালার্ম জাতীয় শব্দ। হুমায়রা থার্মোমিটারটা হাতে নিয়ে চশমা ভেদ করে দেখে নেয় বাণীর শরীরের তাপমাত্রা। দেখতেই তিনি চিন্তিত গলায় শুধায়, 104 ডিগ্রি। বিছানার শিওরেই দাঁড়িয়েছিল হিরণ। হুমায়রার কথা শুনে সে উদ্বেগ মিশ্রিত স্বরে প্রশ্ন করে, নিউমোনিয়া হওয়ার আশঙ্কা আছে? কতক্ষণ বৃষ্টিতে ভিজেছে। এই বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাড়ির প্রতিটা কোণাতেই রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ব্যাকইয়ার্ডও সেই ইলেকট্রিক ক্যামেরার নজরদারির বহির্ভূত নয়।
ডক্টর হুমায়রাকে কল করে একজন মেয়েটকে বাড়ির ভেজা কাপড় পরিবর্তনের দায়িত্ব দিয়ে হিরণ সেই সিসিটিভি দ্বারা ধারণকৃত ফুটেজ দেখতে বসে। ঠিক রাত 3টা বাজে 13 মিনিটে তীব্র বর্ষণ মাথায় নিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে গিয়ে হিজল গাছটার নিচে বসে বাণী। গাছের আড়ালে বসায় পিছন হতে আর বাণীর মুখ দেখা যায় না, তবে কান্নার দমকে তার কম্পিত পিঠ সিসিটিভিতে স্পষ্ট দেখা যায়। কাঁদতে কাঁদতে একটা সময় বাণী মাটি খামছে ধরে দুহাতের মুঠোয়। এরকম করে প্রায় 1 ঘন্টা 12 মিনিটের মাথায় তার নিস্তেজ দেহ ধীরে ধীরে একপাশে হেলে পড়ে। সিসিটিভি ফুটেজ অনুসারে সময়ের হিসাব দিয়ে হিরণ বলে ওঠে, প্রায় 4 ঘন্টা। 35 বছর বয়সী ডক্টর হুমায়রার ভুরু কুঁচকে আসে হিরণের কথার পিঠে। একটা মেয়ে 3 ঘন্টার অধিক সময় ধরে বৃষ্টিতে ভিজে চেতনাহীন অবস্থায় পড়েছিল, অথচ একটা মানুষও তা দেখল না। মনে মনে এই প্রশ্ন জাগলেও ডক্টর হুমায়রা মুখ ফুটে আর তার জিজ্ঞেস করে না। এইবারই ব্যক্তিগত ব্যাপার হতে সে যত সম্ভব দূরে থাকারই চেষ্টা করে সবসময়। ওনার ভাবনার মাঝে হিরণ বলে, বাণীর আগেও একবার নিউমোনিয়া হয়েছিল, কোনো সমস্যা হবে না তো আবার? কবে হয়েছিল? 11 বছর আগে, বেশ অনেকদিন, ভুলে গেছিল। ডক্টর হুমায়রা কপালে ভাঁজ নিয়ে একটি ছোট নোটপ্যাডের সাদা কাগজে কলমের কালো কালি বসিয়ে ইংরেজিতে কিছু শব্দগুচ্ছ লেখে। অতঃপর কাগজটা ছিঁড়ে হিরণের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আপাতত এই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলো দিতে হবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। ডক্টর হুমায়রা প্রেসক্রিপশন বুঝিয়ে দিয়ে চলে যেতে হিরণ ইবাদকে ডেকে তাড়াতাড়ি মেডিসিন আনতে পাঠিয়ে দেয়। অতঃপর বিছানার দিকে তাকিয়ে দেখে বাড়ির মাথার কাছে গুটিসুটি মেরে বসে থাকা বন্নিকে। বন্নি নিজের ছোট ছোট হাত দিয়ে বাণীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে বলে ওঠে, মাম্মা ওঠো, আমি যাচ্ছি তো। হিরণ একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে বসে তাকে টেনে নিজের কোলে নিয়ে বলে, অনেক বেলা হয়েছে মা, এখনো নাস্তা করোনি তুমি? বন্নি মলিন মুখে বলে, মাম্মাম তো সিক, আমাকে কে খাইয়ে দেবে? পাপা আছে না? বন্নি মলিন মুখে একবার বাণীকে দেখে নিয়ে অতঃপর রাগী স্বরে শুধায়, আই হেট রেইন পাপা। হিরণ অবাক সুরে প্রশ্ন করে, কেন? বৃষ্টির কারণে মাম্মাম সিক হয়েছে। মেয়ের ক্রোধ মিশ্রিত কথা শুনতেই হিরণের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। বাণী অসুস্থ হয়ে পড়ায় সামান্য এক বৃষ্টির প্রতি বন্নির এত ক্ষোভ। যদি বন্নি কখনো জানে যে বাণীর এই অবস্থার জন্য দায়ী বৃষ্টি নয় বরং হিরণ, তখন কি বন্নি হিরণকেও ঘৃণা করবে? ভাবনাটা মনে উকি দিতেই হিরণের অন্তঃপুরটা গুমড়ে ওঠে। বাণী সহ গোটা পৃথিবীর ঘৃণা সহ্য করার ক্ষমতা আছে তার, কেবল বন্নির চোখে নিজের জন্য ঘৃণা কখনো সহ্য করতে পারবে না সে। এর থেকে মৃত্যু শ্রেয়। হিরণ চোখ তুলে বাণীর পানে তাকায়। আরামদায়ক কমফোর্টারের নিচে অনেকটা কুকড়ে আছে জীর্ণ শীর্ণ নারী দেহটা। লাবণ্যহীন মুখটা ফ্যাকাশে হয়ে কেমন ম্লান দেখাচ্ছে। বেদনার্ত দৃশ্যটা হিরণের মনে মেঘের আনাগোনা সৃষ্টি করে। তার মনে পড়ে যায় গতরাতে বাণীর বলা কথাটা, আমার মেয়ে আপনার জন্য রহমত নয়, বরং আপনার সব থেকে বড় শাস্তি। সত্যি কি তাই? সৃষ্টিকর্তাকে হিরণকে ধ্বংস করার অস্ত্র হিসেবেই বন্নিকে পাঠিয়েছে? শয়তানকে ধ্বংস করার অস্ত্র কি তবে তার নিজেরই অংশই? ফোরালাপে ব্যস্ত রাফি খেয়ালই করেনি কখন তার পেছনে 6 জন মানুষ এসে রোবটের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কলটা কেটে পেছনে ফিরে তাকাতেই সে আচমকে এতগুলো মুখ দেখে ভয় পেয়ে যায়। অতঃপর নিজেকে সামলে নিয়ে ভুরুকুচকে প্রশ্ন করে, তোরা এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সাহেব চোখ সরু করে প্রশ্ন করে, শালা, একজন আর্মি হয়ে বাঘের মতো স্পষ্ট গলায় না গর্জে কার সাথে মিনি বিড়ালের মতো মিনমিন করে কথা বলছিলি? তুই দেখি পুরো আর্মি জাতির কলঙ্ক। জোনায়েদ চুইংগাম চিবোতে চিবোতে বলে ওঠে, আরে বুঝোস না, বাঘ কার সামনে বিড়াল হয়ে যায়? রাফি কোনো ভনিতা না করে জবাব দেয়, গার্লফ্রেন্ডের কল ছিল। ফারদিন অবাক গলায় প্রশ্ন করে, তোর গার্লফ্রেন্ডও আছে? কই, আগে বলিসনি তো? প্রত্যয় রাফি চিন্তিত মুখশ্রী পরখ করে সবাইকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে, তোকে চিন্তিত মনে হচ্ছে? অল গুড? রাফি এবার হতাশ ভঙ্গিতে কাঠের তৈরি বেঞ্চিতে বসে পড়ে। তার দুপাশে বসে সাইফ এবং প্রত্যয়, বাকিরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়। সাদাত সিরিয়াস গলায় প্রশ্ন করে, কি হয়েছে রাফি, কোনো সমস্যা? রাফি উদাস গলায় বলে ওঠে, অন্যার বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। ফারদিন ভুরুকুচকে প্রশ্ন করে, অন্যাকে? হৃদয়ন পাশ হতে ফারদিনের মাথার একটা চটা মেরে বলে ওঠে, বলদ, ওর গার্লফ্রেন্ডের কথা বলতেছে। সাইফ ওদের কথায় ফুরন কেটে বলে ওঠে,
তোদের সম্পর্কের কথা বাসায় জানিয়ে বিয়ে ভাঙতে বল তাহলে। রাফি জবাব দেয়। ওর বাসায় জানে আমাদের ব্যাপারে, কিন্তু ওর বাবা রাজি হয়নি। সাদাত প্রশ্ন করে, তোর মধ্যে অপছন্দ করার মতো কি পেল? রাফি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওর বাবা ডিফেন্সের লোক পছন্দ করে না, অনেকটা পুরান বাচ্চার লোক উনি, চিন্তা চেতনাও তেমন। ওনার মতে ডিফেন্সের ছেলেদের নাকি চরিত্রে সমস্যা থাকে, আমরা নাকি নেশা পানিতে আসক্ত হই, আর তাছাড়াও আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। এতটুকু শুনতেই সাইফের মাথায় রক্ত উঠে যায়। সে রাগী গলায় বলে ওঠে, ভুলে যাওয়াই মেয়েরে তুই, এমন শ্বশুর তুই ডিজার্ভ করস না, বুঝলি? আমরা যেখানে এদের জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি, আর এরা কিনা আমাদের ব্যাপারে এত চিপ ধারণা পুষে। ছি। সাত বন্ধুর আলাপে ভাটা পড়ে দুর্জয়ের আগমনে। সবাই সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। দুর্জয় শান্ত গলায় বলে ওঠে, 15 মিনিটের মধ্যে মিটিং রুমে সবাইকে দেখতে চাই। এক বাক্যের আদেশটুকু ছুড়ে দিয়ে দুর্জয় শান্ত ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান করে। গতকাল রাতে রইস দিলদারের মুখে সে ভবিষ্যৎ বাণী শোনার পর থেকেই তার চালচলন পূর্বের তুলনায় অধিক শান্ত হয়ে গিয়েছে। উপরে উপরে ঠান্ডা থাকলেও দুর্জয়ের ভেতরে বয়ে চলেছে অস্থিরতা। মনে ঘুরছে অসংখ্য প্রশ্ন। কি হবে, কোথায় হবে, কিভাবে হবে? সন্ধ্যা নামতে না নামতেই বাণীর জ্বর হুক করে বেড়ে গেল। শুধু জ্বর বাড়লেও বিষয়টা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতো না, কিন্তু জ্বরের পাশাপাশি অবচেতন অবস্থায় তার তীব্র শ্বাসকষ্টও শুরু হয়। এই পরিস্থিতি দেখে বন্নি ও হিরণ দুজনেই ভয় পেয়ে যায়। হিরণ দ্রুত বন্নিকে ইবাদের সাথে রুমের বাহিরে পাঠিয়ে দিয়ে ডক্টর হুমায়রাকে কল করে বাণীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানায়। ডক্টর হুমায়রা বিলম্ব না করে বলে, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে আসুন। বাণীর জন্য হিরণের চিন্তা আকাশসম হলেও সে হুমায়রার কথা মানে না, জেদ ধরে বলে, সম্ভব না, যা যা প্রয়োজন সব নিয়ে বাসায় আসুন আপনি, বাসায় ওর ট্রিটমেন্ট হবে। ডক্টর হুমায়রা এবার খানিকটা বিরক্ত হয়ে বটে। সে কিছুটা সাহস সঞ্চয় করে কাটকাট গলায় বলে ওঠে, দেখুন হিরণ সাহেব, পেশেন্টের গুরুতর শারীরিক অবস্থা, তার ডক্টর হিসেবে আমি আপনার চেয়ে ঢের ভালো বুঝি। বহিনের জন্মের সময়ও আপনার এই একরোখা জেদের জন্য মেয়েটা মরতে মরতে বেঁচেছে। এখনো যদি আপনি সেই একই পরিস্থিতি ফেস করতে চান, তবে আপনি আপনার জেদ নিয়ে থাকুন। অন্য সময় হলে ডক্টর হুমায়রা এখনো কথার পিঠে হিরণ ক্ষিপ্র রূপ ধারণ করত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। অলরেডি তার ভুলের সাজা মেয়েটা ভুগছে। বাণীর ভোগান্তি বাড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা হিরণের নেই, তাই সে বাধ্য হয়ে বলে, আমি ওকে নিয়ে আসছি, কিন্তু ওর সিকিউরিটি আর প্রাইভেসির দায়িত্ব সম্পূর্ণ আপনার। সেই অনুযায়ী নিজের মেডিকেল টিম সিলেক্ট করুন। আমি কোনো ধরনের মিসম্যানেজমেন্ট মেনে নিব না। কলটা কেটে হিরণ দ্রুত গায়ে টি শার্ট বদলে একটা শার্ট জড়িয়ে নেয়। অতঃপর রুম থেকে বেরিয়ে ইবাদকে ডেকে বলে, বনিকে তোমার দায়িত্বে রেখে যাচ্ছি, টেক কেয়ার অফ হার। আমার মেয়ের সামান্য অযত্ন যেন না হয়। ইবাদ সহ সকলকে বন্নির দায়িত্ব বুঝিয়ে দিয়ে হিরণ ফের রুমে প্রবেশ করে। বিছানার কাছে এগিয়ে গিয়ে বাণীকে তুলতে নিলেই বাণী তপ্ত চোখ জোড়া মৃদু মেলে তাকায়। হিরণকে দেখতেই তার নিঃশ্বাস আরো অস্বাভাবিক হয়ে পড়ে। ভাঙা গলায় এলোমেলো কিছু শব্দ আওড়ায়। খুনি আপনি খুন করেছেন। বাণীর হ্যালুসিয়েশন হচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই কালো রাতের স্মৃতি। সেই হিজল গাছটার সাথে বাঁধা অবস্থায় হেলে থাকা রক্তাক্ত লাশ। সেই লাশের সামনে থেকে টেনে হিঁচড়ে বাণীকে বাড়ির ভিতরে নিয়ে আসা। অতঃপর চার দেয়ালের একটা রুমের ভিতর বাণীর আবদ্ধ আত্মচিৎকার, নিজেকে বাঁচানোর আর্তনাদ, তার অস্তিত্বের কালো অধ্যায় হিসেবে হিরণের আধিপত্য বিচারণ। সবটা চোখের পাতায় ভেসে উঠতেই বাণীর বদ্ধ চোখের কার্নিশ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ে। হিরণ ততক্ষণে তাকে নিয়ে গাড়ির কাছে পৌঁছে গিয়েছে। একজন এসে গাড়ির দরজাটা খুলে দিতেই হিরণ বাণীকে সাবধানতার সহিত সিটে বসাতে হয়। সেই মুহূর্তে বাণী হিরণের কানের কাছে তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে, আমি মুক্ত হব, হাজার চেষ্টা করেও আমাকে বেঁধে রাখতে পারবেন না। প্রয়োজন হয়তো আপনাকে খুন করব। শেষের কথাটুকু খানিকটা ফিসফিসিয়ে বলল বাণী। তার ফিসফিসিয়ে মৃদুস্বরে বলা কথাটা হিরণের বুকে ঝড় তুলল। সে বুঝতে পারল বাণী আপাতত নিজের মধ্যে নেই, তাই সে চুপচাপ বাণীকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে বাণীর সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলে ওঠে, সেরে ওঠো, আগে হাতে বন্দুক তুলে দিব, বুকের যে পাশটা ইচ্ছা গুলি ছুঁড়ে ঝাড়ছড়া করে দিও। শান্ত কেবিনটায় সুঠাম দেহের পুরুষের আগমন ঘটতেই নিশার চোখ মুখ চিকচিক করে উঠল। সে প্রফুল্ল গলায় বলে, দুর্জয় ভাইয়া। দুর্জয় ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে এগিয়ে যায় প্রথমে নাইমার দিকে। সালাম দিয়ে প্রশ্ন করে, ভালো আছেন আন্টি? নাইমা মৃদু হেসে অভিযোগের সুরে বলে,
আলহামদুলিল্লাহ। কোথায় থাকো তুমি? অনেকদিন ধরে তোমার সাথে দেখা হয় না। তোমার সব সম্পর্ক কি শুধু লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুজুদ্বার সঙ্গেই? আমার সাথে কোনো সম্পর্ক নেই? এরকম কথা বলে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করবেন না প্লিজ আন্টি। আমার ব্যস্ততা সম্পর্কে তো আপনি জানেনই। এখনো বহু গুরুত্বপূর্ণ একটা কেসের মাঝে সময় করে বোনকে দেখতে আসলাম। নাইমা হেসে দুর্জয়ের কাঁধে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তাহলে এখন আর তোমাদের বিরক্ত না করি, তোমরা কথা বলো। আমি গিয়ে একটু ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি। নাইমা চলে যেতেই দুর্জয় এগিয়ে গিয়ে নিশার বেডের পাশের টুলটায় বসে বলে, এখন শরীর কেমন? নিশা হেসে বলে, ঠিক আছে, ডক্টর বলেছে ফিজিওথেরাপি নিলে আমি হাঁটতেও পারবো। দুর্জয়ের মুখশ্রী সামান্য মলিন রূপ ধারণ করে। নিশাকে সে ছোটবেলা থেকে চিনে। তার নিজের আপন ছোট বোন থাকলে তাকে যতটা স্নেহ করত, নিশাকেও ঠিক ততটাই স্নেহ করে দুর্জয়। সেই সুবাদেই সে জানে যে এই মেয়েটা কতটা নরম ও ভীতু প্রকৃতির। দুর্জয় প্রশ্ন করে, ভয় পেয়েছিলে খুব? নিশা সাহসী ভাব নিয়ে বলে, একজন আর্মির মেয়েকে এই প্রশ্ন করা তোমাকে মানায় না ভাইয়া। দুর্জয় হেসে নিশার মাথায় হাত বুলিয়ে দেয়। নিশা তখন উদাস মুখে বলল, কিন্তু একটা আফসোস রয়ে গিয়েছে। কি আফসোস? ওই কাপুরুষদের মুখে থুতু মারতে পারলে হয়তো আত্মতৃপ্তি পেতাম। দুর্জয় নিশার টুকটাক আলাপ চলে প্রায় বেশ কিছুক্ষণ। আচমকা একটা কল আসতেই দুর্জয় বেরিয়ে যেতে নিলে নিশা পিছু ডাকে। ভাইয়া। দুর্জয় পিছু ফিরে শুধায়, হ্যাঁ বলো। নিশা কিছু একটা বলতে চেয়েও সে শেষ পর্যন্ত আর বলে না। মাথা নেড়ে কিছু না বলতেই দুর্জয় বেরিয়ে যায়। নিশার মনে তখন খচখচ করতে থাকে দুর্জয়কে না বলা কথাটা। সেদিন তাকে বন্দি করা ওই টেরোরিস্টদের মধ্যে মাস্ক পরিহিত একজন যুবককে তার অনেক পরিচিত মনে হয়েছে, কিন্তু বহু চেষ্টা করেও নিশা মেলাতে পারছে না কে হতে পারে। তাই অযথা দুর্জয়ের চিন্তা বাড়িয়ে না দিতেই সে এ বিষয়টা চেপে যায়। মনে মনে নিজেকে শুধায়, আমি হয়তো বেশি ভাবছি। আমার পরিচিত কেউ দেশের শত্রু হতে যাবে কোন দুঃখে? চট্টগ্রাম শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আধুনিকতার ছোঁয়ায় মোড়ানো প্রাইভেট হাসপাতালটার ৭ম তলা হতে ১৩ তলা পর্যন্ত ফ্লোরগুলো সব প্রাইভেট কেবিনের আওতাভুক্ত। ডক্টর হুমায়রার তত্ত্বাবধানে মুহূর্তেই টপ ফ্লোরটা তথা 30th ফ্লোর সম্পূর্ণ খালি করার ব্যবস্থা করা হলো। সেই ফ্লোরে চিকিৎসাধীন পেশেন্টদের অন্য ফ্লোরে খালি কেবিনগুলোতে শিফট করা হলো যত দ্রুত সম্ভব। এই ব্যাপারটা হ্যান্ডেল করা হুমায়রার একার পক্ষে এত সহজ হতো না যদিও, কিন্তু ইবাদের একটা ফোন কলে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেল। হসপিটাল অথরিটির কাছে পৌঁছে গেল সূক্ষ্ম আদেশ। চট্টগ্রাম শহরের প্রভাবশালী ব্যবসায়ীর স্ত্রী অসুস্থ। তার চিকিৎসার পাশাপাশি প্রাইভেসি মেইনটেনের দায়িত্বটাও হসপিটাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতেই তারা ব্যাপারটা আমলে নিলেন। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ স্পিডে গাড়ি চালিয়ে বাণীকে নিয়ে হসপিটালে পৌঁছায় হিরণ। তার পিছু পিছু আরো 2 গাড়ি ভর্তি লোক এসেছে নিরাপত্তা রক্ষার স্বার্থে। তবে তাদের গেট আপ এবং ভঙ্গিমা এমন যেন তারা অতি সাধারণ সিভিলিয়ান মাত্র। হসপিটালের সামনে নামতেই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল সাধারণ মানুষের ভিড়ে। ডক্টর হুমায়রা আগে থেকেই 2জন ওয়ার্ড বয়কে নিয়ে নিচে প্রস্তুত ছিল হিরণ এবং বাণীকে রিসিভ করতে। তিনি বিলম্ব না করে অতি দ্রুত লোক সমাগম এড়িয়ে তাদের নিয়ে স্টাফদের জন্য বরাদ্দকৃত 0 লিফটে উঠে 13 বাটনে প্রেস করে। মিনিট 1-এর মধ্যে লিফট পৌঁছে যায় নির্দিষ্ট ফ্লোরে। বাণীর শ্বাসকষ্টের পরিমাণ বেড়েছে, বই কমেনি বিন্দু পরিমাণ। গায়ের জ্বরটাও বেপরিয়া হয়ে পড়েছে বেশ। প্রাথমিক লক্ষণ এবং অবস্থান পর্যবেক্ষণ করে হুমায়রা নিউমোনিয়ার আশঙ্কাই করে। তবে সম্পূর্ণ নিশ্চিত হতে সে বিশেষজ্ঞ ডক্টরের সাথে আলাপ করে কিছু টেস্ট করার ব্যবস্থা করে। উল্লেখ্য টেস্টগুলোর মধ্যে মুখ্য হলো টেস্ট এক্স-রে এবং সিবিসি টেস্ট। তার পাশাপাশি পালস অক্সিমেট্রি নামক ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ব্লাডে উপস্থিত অক্সিজেনের পরিমাণটাও মেপে নিল। টেস্টগুলোর রিপোর্ট যথাসম্ভব দেওয়ার আদেশ দিয়েই হুমায়রা বাণীর প্রাথমিক জ্বর নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে তার পূর্বে সে হিরণকে বলে কেবিনের বাহিরে যেতে। হুমায়রার আদেশ শুনে হিরণ ভুরুকুচকে প্রশ্ন করে, আমার বাহিরে যেতে হবে কেন? নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে হিরণ সাহেব। রোগটা ছোঁয়াচে। রিপোর্ট পজিটিভ হলে বাণীকে সম্পূর্ণ আইসোলেটেড করতে হবে আমাদের। তাই নিশ্চিত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমাদের সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। হিরণ ম্লান দৃষ্টি মেলে একবার তাকায় শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে অবস্থিত ডক্টর হুমায়রা সহ আরো 2জন নার্সের দিকে। তারা 3জনই মাস্ক,
সার্জিক্যাল গ্লাভস ও ক্যাপ পরিহিত অবস্থায় আছে। আশঙ্কাজনক রোগের সংক্রমণ হতে নিজেদের বাঁচানোর সকল ব্যবস্থাই তারা নিয়েছে। এক পলক তাদের দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে হিরণ তাকায় শুভ্র বেডে শুয়ে থাকা দুস্থ দেহের মালিকানার দিকে। প্রিয়তমার এহনো দশা হিরণের বিবেক কাঁপিয়ে তোলে। মনে মনে নিজেকে শুধায়, ভুল করেছিস হিরণ, নিজের কথার বরখেলাপ করেছিস, প্রতিজ্ঞা ভঙ্গ করেছিস। যার জন্য নিজের পাশবিক রূপটা খোলসে ঢেকে রাখার ওয়াদা করেছিলি, তার সামনে নিজের পশুর ন্যায় রূপটা নির্মোচন করেছিস। কষ্ট দিয়েছিস বাণীকে আরো একবার। বিবেকের দংশন উদয় হতেই হিরণ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এলোমেলো পা ফেলে দ্রুত সেই কেবিন ছেড়ে বেরিয়ে আসে। করিডোরের শেষ মাথায় উন্মুক্ত এক বারান্দা রয়েছে। সেই বারান্দায় এসেই হিরণ পকেট হতে একটা সিগারেটের প্যাকেট বের করে। অতঃপর লাইটারের সাহায্যে একটা সিগারেট জ্বালিয়েই দুঠোঁটের ফাঁকে তা চেপে ধরে শান্তি মিলছে না। সিগারেটের অসহন ধোঁয়ার সঙ্গে তার আত্মগ্লানি উড়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে না। নিজের অসহায় অভিব্যক্তি হিরণ কাকে বোঝাবে? ওই কেবিনে অসুস্থ অবস্থায় পড়ে থাকা মেয়েটা তার জন্য গুরুত্বপূর্ণ। মেয়েটার সাথে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত। একই দড়ির দুই প্রান্তে বাধা তারা, কিন্তু মেয়েটা বোকা, বড্ড বোকা। তাই তো বাধা দড়ি সহই সে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু এতে হিতে বিপরীত হয়। এই বুদ্ধিহীন আচরণের ফলে মেয়েটা মুখ থুবড়ে পড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। তার পাশাপাশি দড়ির অপর প্রান্তের মানুষটাও সে আঘাতের ক্ষীণ অংশীদার হয়, কিন্তু বোকা মেয়েটা তা মানতে নারাজ। সিগারেটের শেষ টানটা দিয়েই হিরণ অবশিষ্ট অংশটুকু নিজের বাম হাতের মুঠোয় পুরে আহত স্বরে শুধায়, তোমাকে ভালোবাসার কথা আমার আর ইহ জনমে মুখ ফুটে বলা হবে না বাণী। সেই সুযোগ আমি নিজ পাপে হারিয়েছি, কিন্তু এই নিঝুম রাতের আকাশ সাক্ষী রইল আমি একটা জানোয়ার। এটা যেমন সত্য, ঠিক একইভাবে আমি তোমার ভালোবাসায় আহত, এটাও ধ্রুব সত্য। 10 জন যুবক পাথরের মূর্তির ন্যায় শটান দাঁড়িয়ে রয়েছে। তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে তাদের দলনেতা আব্রাহাম। সকলের কাঁধেই রয়েছে ব্যাকপ্যাক। দেখে যে কেউ মনে করবে একদল ভার্সিটি পড়ুয়া যুবক বোধহয় ভ্রমণ যাত্রায় বের হওয়ার জন্য তৈরি হয়েছে। যদি তারা জানতো তাদের উদ্দেশ্যটা কত ভয়ঙ্কর, এ কোনো ভ্রমণ যাত্রা নয়, বরং মরণ যাত্রা, যেখানে মানুষ মারে মানুষ মরে। শমশের মজুমদারের আলিশান বাড়ির ত্রিসীমানার ভেতর এই মুহূর্তে আব্রাহাম সহ তার সঙ্গীদের অবস্থান। অপেক্ষায় পথ চেয়ে আছে তারা শমশের মজুমদারের। অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ হয়। বিশাল গেট পেরিয়ে বাড়ির সীমানায় প্রবেশ করে শমশের মজুমদারের গাড়িটা। গাড়ি হতে নেমে শমশের মজুমদার মুখে স্বভাবসুলভ হাসি বজিয়ে রেখে আব্রাহামের দিকে এগোয়। আব্রাহাম রাশভারী স্বরে শুধায়, আমরা প্রস্তুত স্যার। শমশের মজুমদারের হাসির রেখা দীর্ঘ হয়। তিনি এগিয়ে গিয়ে আব্রাহামের কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তুমি আমার মান রাখবে। আব্রাহাম মৃদু উৎসুক গলায় প্রশ্ন করে, হিরণ স্যার, ওনারা উপস্থিত থাকার কথা ছিল। শমশের বিশ্রী হাসি আঁকে আব্রাহামের কথার পেটে, রহস্যময় গলায় বলে, হিরণের কাছে আজকাল মিশনের থেকে পরিবার বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, হয়তো সেখানেই সময় দিচ্ছে। আব্রাহাম আর এই ব্যাপারে কথা বাড়ায় না। সে বিদায় নিয়ে প্রস্থান করতে শমশের মজুমদার তার সাথে দাঁড়িয়ে থাকা যুবকের পানে তাকায়। ছেলেটার নাম মানিক, শমশের মজুমদারের বিশ্বস্ত ডানহাত। শমশের মজুমদার পর্যন্ত সকল তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছে সে। শমশের ভুরুকুটি করে প্রশ্ন করে, কি ব্যাপার মানিক, হিরণের এখানে উপস্থিত না থাকার কারণ কি? মানিক তোতা পাখির ন্যায় বুলি খুলে বসে। স্যার, আপনার আদেশ অনুযায়ী হিরণ স্যারের বাড়ির উপর যাদের নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা খবর পাঠিয়েছে। সন্ধ্যার দিকে হিরণ স্যারকে গাড়িতে করে বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে। সঙ্গে ওনার স্ত্রীও ছিল। উনি নিজের স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছে, অসুস্থ খুব সম্ভবত। শমশের চৌধুরী বেশ ঠান্ডা গলায় শুধায়, হিরণ একের পর এক ভুল করে যাচ্ছে। ও ভুলে যাচ্ছে ওর প্রায়োরিটি কি হওয়া উচিত। আমার এত বছরের শিক্ষা ওই 2 দিনের মেয়ের মোহে ভুলতে বসেছে সে। মানিক বলে ওঠে, স্যার, ওনার করা ভুল যদি আপনার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তার আগেই কি ওনাকে থামানো উচিত না? শমশের মজুমদার হাঁটতে হাঁটতে উঠোনের একপাশে রাখা আরাম কেদারায় আয়েশ করে বসে। অতঃপর বলে, শোনো মানিক, আমি পরিবার ও আপনজনহীন একজন শক্তিশালী মানুষ। আমাকে দমানোর কোনো রাস্তা আমি খোলা রাখিনি। অনেকেই হয়তো মনে করে হিরণকে আমি আমার একাকিত্ব দূর করার জন্য এতিমখানা থেকে তুলে এনে নিজের ছায়াতলে রেখেছি, কিন্তু মূর্খের দলের জানে না যে শমশের মজুমদার নিজের হৃদয় কেটে সমুদ্র ফেলে দিয়েছে। যেখানে হৃদয় নেই সেখানে মায়া দয়া থাকবে কি করে?
হিরণকে অ্যাডপ্ট করার একটাই কারণ, বিশ্বস্ততা। আমার এমন একজনের খুব প্রয়োজন ছিল যাকে আমি নিজের মন মতো গড়ে তুলতে পারবো। হিরণ হয়েছেও তাই। আমার আদর্শ বড় করেছি ওকে। এই একটুখানি বয়সে ওকে অস্ত্র আর মদের সাথে পরিচয় করিয়েছি। আমার মদের ব্যবসা সম্পূর্ণ হালখাতা সামলানো শিখিয়েছে ওইটুকু বয়সে। একটা সময় ও আমাকে ছাড়িয়ে যায়, আমার ব্যবসা ছেড়ে নিজের আলাদা ব্যবসা প্রতিষ্ঠান করে। শালা মদ ছেড়ে অস্ত্রের ব্যবসা শুরু করে। অস্ত্রের নেশায় এতটাই ডুবে গিয়েছে যে ও লেলিহানা শিখার ন্যায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে। পোষ্য কুকুর নিজের মালিকের প্রতি যতটা অনুগত থাকে ও ঠিক ততটাই অনুগত ছিল। কিন্তু আজকাল কুকুরটা নিজের মালিকের দিকেই সুযোগ পেলে ঘেউ ঘেউ করার সাহস দেখাচ্ছে, যার একমাত্র কারণ ওই নারী আর শিশু। ও হয়তো ভাবছে মালিকের দিকে ঘেউ ঘেউ করে ও খুব বীর বাহাদুর হয়ে গিয়েছে, কিন্তু বুঝতে পারছে না যে ওই নারী আর শিশুর কারণে ও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বলতাই ওকে আপনা আপনি শেষ করে দিবে। আপাতত আমার ওকে নিজের মিশনের জন্য প্রয়োজন মিটে গেলে ওই কুত্তার বাচ্চাকে নিজের অকাট মনে করিয়ে দিব। শমশের মজুমদারের কথার পিঠে আর কোনো টু শব্দ করে না মানিক। মনে মনে সে পৈশাচিক আনন্দ অনুভব করে। বেশ হবে ওই জানোয়ারটা শায়েস্তা হলে। একবার হিরণকে সরাতে পারলে শমশের মজুমদারের সব থেকে কাছের মানুষ হিসেবে মানিক হিরণের জায়গা দখল করবে। যেই ক্ষমতার এত আত্মগরিমা, ওই জানোয়ারের সেই ক্ষমতা মানিকের আওতায় থাকবে তখন। আর্মিদের থাকার জন্য রয়েছে মেসের ব্যবস্থা। সেই মাসেই একই রুম শেয়ার করে থাকে সাইফ এবং সাদাত। রাতের খাবার সেরে সবেমাত্র রুমে ফিরল তারা। সাদাত বিনা বাক্যে ব্যয়ে নিজের সিঙ্গেল বেডটায় গায়ে দিয়ে একপাশ ফিরে শুয়ে পড়ে। দূর হতে দেখে যে কেউ মনে করবে সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সাদাতের চোখে এখনো ঘুম নামেনি। মধ্যবিত্ত পরিবারে ছেলেদের চোখে সহজে ঘুম নামেও না। সারাদিনের পরিশ্রম শেষে রাত্রিবেলায় যখন বালিশে মাথা গুজে, তখন তাদের মাথায় কিলবিল করে পারিবারিক বিভিন্ন চিন্তা। সাদাতের ক্ষেত্রে সেই চিন্তার পরিমাণ একটু বেশি। এই মিশনে আসার পূর্বেই তার বাবা মারা গিয়েছে। সাদাত তখন অন্য মিশনের কারণে ফিল্ডে ছিল 1 সপ্তাহ। তার বাবার মৃত্যুর খবরটা সে পায় ঠিক 2 দিন পরে। ততক্ষণে দাফন কাজ শেষ। একমাত্র ছেলে হয়েও নিজের বাবার জানাজা পড়ার সুযোগটুকু তার ভাগ্যে জুটেনি। সেই আফসোস এখনো ভিতরে ভিতরে সাদাতকে কুড়ে খায়। সঙ্গে রয়েছে নিজের মা, তার ছোট বোন দুটো চিন্তা। চট্টগ্রাম হতে অদূরে খুলনা জেলায় যাদের অবস্থান। একা 3টা মেয়ে মানুষকে আল্লাহ ছাড়া আর কারো আমানতে রেখে আসতে পারেনি সাদাত। মানুষরূপী জানোয়ার ভর্তি দেশে মা, বোন, স্ত্রী কিংবা কন্যা সন্তানকে একা রেখে তাদের নিরাপত্তার আশঙ্কায় এমন বহু সাদাতই নির্ঘুম রাত পার করে। ঠিক তার পাশে 3 হাত দূরে থাকা অপর সিঙ্গেল বেডটায় সোজা হয়ে সিলিং এর পানে চেয়ে রয়েছে সাইফ। খাওয়ার পরে খানিকের আড্ডায় আজ সকলে নিজের পরিবার নিয়ে গল্প করছিল। কি মিষ্টি খুনসুটিময় সেই গল্পগুলো। কত কত চরিত্র রয়েছে সেই গল্পগুলোতে। মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি ইত্যাদি। সাইফ কেবল হাসি মুখে সবার গল্পগুলো শুনে যাচ্ছিল। আচমকা রিদন প্রশ্ন করে ওঠে, কিরে সাইফ মামা, তোর ফ্যামিলি সম্পর্কে আমার কিছুই জানি না। তোকে কখনো বাসায় কল করতেও দেখিনি। তোর ফ্যামিলি কই থাকে? চাটাইগা নাকি? সাইফ তখন খুব স্বাভাবিক ভঙ্গিতে হেসে জবাব দেয়, আসছি একা, জামু একা। তার কথার ভাবার্থ বুঝতে না পেরে ফারদিন প্রশ্ন করে, মানে? সাইফ তখন মৃদু বিরক্তি দেখিয়ে বলে, মানে আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন এসব কিচ্ছু নাই। আই হ্যাভ অনলি মি। কথাটা বলেই সাইফ সবার বিস্মিত মুখশ্রী দেখে ফিক করে হেসে দিয়ে বলে, ও সরি, তোগোর মতন 3টা ছাগল আর আরো 3টা পাগলও আছে আমার জীবনে। সাইফের সেই কথার পরে কেন জানি আড্ডা নিজের প্রাণ হারায়। সবকটা মুখ কেমন যেন আধারে তলিয়ে যায়। সবারই হয়তো মনে মনে সাইফের জন্য মায়া লাগছিল, কিন্তু এই মায়াটা তো সাইফ কখনো চায়নি। সে তো বেশ আছে নিজের এই একা জীবনে। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, না আছে কোনো মাথা ব্যথা। পরিবার থাকা কি আসলেই গুরুত্বপূর্ণ? কই, সাইফ তো দিব্যি পরিবার পরিজনহীন জীবন কাটিয়ে দিচ্ছে। কখনো কোনো অভিযোগ তার মনে উকি দেয়নি। আপন ভাবনায় বুধ থেকেই সাইফ মনে মনে নিজের সিঙ্গেল বেডটার উদ্দেশ্যে বলে, দেখ শালা, তুই আর আমি সিঙ্গেলই ভালা। রাতে ঘুমানোর আগে নার্স এসেছে নিশার পায়ের ব্যান্ডেজ বদলে দিতে। বিছানায় হেলান দিয়ে বসে থাকা নিশা একবার পাশ ফিরে 3 সিটের সোফাটার দিকে তাকায়। নাইমার কেবলমাত্র চোখ লেগে এসেছে।
সারাদিন তিনি এক পায়ে দাঁড়িয়ে নিশার দিকে খেয়াল রাখেন। মায়ের ক্লান্ত দেহটাকে খানিকের আরাম হতে ডেকে তুলতে মন চায় না নিশার। সে চুপচাপ বসে রয় নিজের মতো। নার্স তার গাউনটা হাঁটুর উপর তুলতে সাদা ব্যান্ডেজে মোড়ানো পা উন্মুক্ত হয়। নিশার বুক ভয়ে ডিপ ডিপ করছে। এই কয়দিন ড্রেসিং চেঞ্জ করার সময় নাইমাই পাশে দাঁড়িয়ে সবটা খেয়াল রেখেছে। নিশা ভয়ে চোখ বুজে রেখেছিল। এখন পর্যন্ত সে একবারও নিজের পায়ের সেলাইয়ের জায়গাটা দেখেনি, কিন্তু আজ ঠিক করেছে সে নিজে তাকিয়ে থেকে জায়গাটা দেখবে। যে ক্ষত আর ডাক্তার সারা জীবন বয়ে বেড়াতে হবে, তার মুখোমুখি হতে না জানলে জীবনটা পার করা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে তার জন্য। সাদা ব্যান্ডেজের কাপড় সরে যেতেই একটা বিভৎস দৃশ্য দেখে নিশা। সেই দৃশ্যের ভার তার মস্তিষ্ক সইতে পারে না। আচমকা চিৎকার করে উঠে সে। দুহাতে নিজের মুখ ঢেকে ফেলে সে। চোখ জোড়া দৃঢ় করে বুঝে রয়। তার চিৎকারে ইতোমধ্যে নাইমার ঘুম ভেঙে গিয়েছে। জুলফিকারও কেবল মেয়েকে দেখার জন্য হেডকোয়ার্টার হতে সরাসরি হসপিটালে এসেছিল, কিন্তু নিশার কেবিনের দরজার কাছাকাছি আসতেই চিৎকারের শব্দ শুনতে পেয়ে সে তড়িঘড়ি করে কেবিনে প্রবেশ করে। দ্রুত মেয়ের কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করে কি হয়েছে। নাইমাও একই প্রশ্ন করছিল মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে। নিশা কাঁদতে কাঁদতে বলে, আম্মু, আমার পা দেখতে অনেক বিশ্রী হয়ে গিয়েছে। কি বাজে কালো দাগ, অনেক বাজে দেখতে আম্মু। আসল কারণ বুঝতে পেরে নাইমা আর জুলফিকার দুজনেই হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। জুলফিকার চোখের ইশারায় নার্সকে বলে দ্রুত ড্রেসিং সেরে বেরিয়ে যেতে। নার্স নিজের কাজ সেরে চলে যায়। ঈশা তখনও মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে। মেয়ের কান্না দেখে নাইমাও আর স্বাভাবিক থাকতে পারে না। মায়ের মনে হানা দেয় অদ্ভুত সব চিন্তা। মেয়ে মানুষের শরীরে দাগ থাকাটা কোনো অভিশাপের থেকে কম নয়। এই শিলায়ের দাগ যে কোনোদিন যাবে না সেই বিষয়ে ডাক্তার নিশ্চিত করেছে, যদি অন্য উপায় আছে, সেটা হলো প্লাস্টিক সার্জারি। নাইমা কান্নারত গলায় বলে, আম্মু এই দাগ দূর করে দিব মা। আমি দ্রুতই সব থেকে ভালো প্লাস্টিক সার্জারিশিয়ান খুঁজে বের করব। প্রয়োজন পড়ে তো দেশের বাইরে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। নাইমার কথায় জুলফিকারের মেজাজ চড়ে যায়। সে গরম গলায় বলে, আজে বাজে কথা বলা বন্ধ করো। ওইসব করতে গেলে ইনফেকশনের হাই রিস্ক আছে, তাকে তুমি জানো না? তো কি আমার মেয়ে সারা জীবন এই দাগ সহ্য করবে? মেয়েটা জানে বেঁচেছে নাইমা, সেটার জন্য শুকরিয়া আদায় করো। নাইমা এবার নিশাকে ছেড়ে চেঁচিয়ে ওঠে, তুমি সবসময় একজন অযোগ্য পিতাই হয়ে রয়ে যাবে জুলফিকার। মেয়েকে বিয়ে দিতে গেলে এসব নিয়ে কত ঝামেলা হতে পারে সেই চিন্তা তোমার মাথায় আছে? তুমি এসব না ভাবলেও আমি ভাবি। নিশা কান্না থামিয়ে ফোলা ফোলা চোখ মেলে দেখতে থাকে নিজের আম্মু আব্বুর তাকে নিয়ে ঝগড়া। জুলফিকারও একইভাবে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ খুব ভালো, তুমি তোমার ভাবার নমুনা আমি দেখতে পাচ্ছি। আমি কোনো অশিক্ষিত পাত্রের হাতে আমার মেয়েকে তুলে দিব? কেবলমাত্র অশিক্ষিতদের এইসব নিয়ে মাথা ব্যথা থাকবে। নাইমা ও জুলফিকারের এই কথা কাটাকাটি চলতেই থাকে। ভুলে যায় তারা কেবিনে উপস্থিত আরেকজন মানুষের অস্তিত্ব। নিশা আচমকা আবার ডুকরি কেঁদে ওঠে। সবকিছু অসহ্যকর ঠেকছে তার কাছে। দম বন্ধ লাগছে তার। কেমন হতো যদি নিশার অস্তিত্বই না থাকতো? তাহলে নিশ্চয়ই আব্বু আম্মু ঝগড়া করার কোনো কারণ খুঁজে পেত না আর, কারণ তাদের সব ঝগড়াই হয় নিশাকে ঘিরে। নিজের ব্যক্তিগত রুমটায় প্রবেশ করতেই দুর্জয় এগিয়ে গেল কাঠের তৈরি আলমারির দিকে। আলমারির একপাশের দরজাটা খুলতেই তার চোখের সামনে দৃশ্যমান হলো দরজার ভেতরের অংশে কাঠের সাথে অতি সুনিপুণ কায়দায় আটকে থাকা আয়তকৃত ছবিটি। দুর্জয়ের অতি ব্যক্তিগত এবং ভালোবাসার তিনজন মানুষকে ছবিটাতে বন্দী করা হয়েছে। ছবিটার পানে দুদণ্ড তাকাতেই দুর্জয় প্রচন্ড ক্লান্ত অনুভব করে। বুকটা বেদম ভারী অনুভূত হচ্ছে। এই ভার বয়ে বেড়ানো হতে সাময়িক বিরতি নিতেই বোধহয় সে আলমারির সেই তাকের ভেতর হতে মোটা কাপড়ে আবৃত একটা বাদ্যযন্ত্র বের করে। অতি সাবধানে সেই কাপড়ের ভেতর হতে কালো রং বাদ্যযন্ত্রটা বের করে চার দেয়ালে আবদ্ধ রুমটার ভেতর একটা কাউচে বসে সে। অতি যত্নের সহিত কালো বাদ্যযন্ত্রটাকে নিজের কোলে বসিয়ে সুকৌশলে তাতে নিজের দুহাতের সাহায্যে সুর তোলে। গম্ভীর স্বর ছেড়ে খালি গলায় আওড়ায়, ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমার এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। রইস দিলদার ধরা পড়েছে বেশ কিছুদিন হলো, অথচ তার মুখ দিয়ে একটা কোনো তথ্য বের করতে সক্ষম হলো না সামরিক বাহিনী। এমন কোনো টর্চার বাকি নেই যা করা হয়নি তার উপর। তবুও শয়তানটা মুখ ফুসকে একটা শব্দ উচ্চারণ করেনি, উল্টো প্রতিবারই শয়তানদের মতো বিশ্রী ভঙ্গিতে হেসে বলে ওঠে, আবার শুরু হবে ধ্বংসলীলা। সামরিক বাহিনীর তখন দিশেহারা অবস্থা, তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আরেকটা ধ্বংসযজ্ঞ যে অতি সন্নিকটে তা সকলেই আজ করতে পারছে, কিন্তু তারা চাইলে এই বিষয়টা এলান করে সাধারণ মানুষদের জানাতে পারছে না। উপর মহল হতে সেই অনুমতি তাদের মিলেনি, মিলবেই বা কি করে? পুরো ঘটনা না জেনে এমন তথ্য ঘোষণা করলে সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে পড়বে, শয়তানের দল সতর্ক হয়ে পড়বে, আরো বহু অনিশ্চিত আশঙ্কা রয়েছে। 1,48,466 কিলোমিটার আয়তনের এই দেশে রয়েছে মোট 64টি জেলা। যে কোনো জেলায় ঘটতে পারে সেই ধ্বংসযজ্ঞ। সম্পূর্ণ সামরিক বাহিনী নিজ নিজ অবস্থানের প্রতিকূল অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত। নিজেদের জীবন দিবে, তবুও সিভিলিয়ানদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ প্রায়োরিটি। সারা রাত জ্বরে তরপানো বাণীর পুরোপুরি সম্বিত ফিরে পরদিন বিকালবেলা কেবিনের জানালা ভেদ করে প্রবেশ করা বিকালের নরম আলোয় সে দেখতে পায় একজন নার্স অদূরে দাঁড়িয়ে একটা টেবিলের উপর ফাইলে কিছু একটা লিখছে। বাণীকে নড়ে চড়ে উঠতে দেখে সে দ্রুত বাহিরে চলে যায়। বাণী অদ্ভুত দৃষ্টি মেলে চারিদিকটা একবার দেখে বোঝার চেষ্টা করে সে এখানে কি করছে। মুহূর্তে তার মনে পড়ে যায় গত পরশু রাতে সেই বিভৎসকর ঘটনা। মনে মনে ছক কষে সবটা মেলাতেই বাণী বুঝতে পারে তার এই হসপিটালে আসার কারণ কি। ডক্টর হুমায়রা তড়িঘড়ি করে কেবিনে প্রবেশ করে বাণীকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, বাণী, আমাকে চিনতে পারছো? কেমন আছো এখন? ডক্টর হুমায়রার মুখপানে তাকাতেই বাণীর মনে পড়ে যায় 2018 সালের 20 মে মাসের ঘটনা। বন্নি যেদিন পৃথিবীতে এসেছিল, বাণী তখন হাড় ভাঙা মরণ যন্ত্রণায় তড়পাচ্ছে। চট্টগ্রাম শহরটা তখন কালবৈশাখীর প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে তলিয়ে। বজ্রপাতের তুলনায় অধিক উচ্চ স্বরে বাণী চিৎকার করছিল। তার প্রতিটা চিৎকারে হয়তো হিরণের বাড়ির প্রতিটা ইট নিজেদের কান চিপে ধরেছিল। জীবন মৃত্যুর সেই রাতে এই মহিলাটা নিজের সর্বোচ্চ চেষ্টা চালায় মা ও সন্তানকে বাঁচানোর। যেখানে বাণী নিজেই গর্ভে শিশু সহ নিজের মৃত্যু কামনা করছিল, সেখানে এই মহিলা যেন কোনো দেবদূতের ন্যায় সেদিন বাঁচিয়ে নেয় দুটো প্রাণ। বাণী অতীত হতে ফিরে এসে মলিন মুখে মৃদু মাথা নেড়ে বুঝায় যে সে হুমায়রাকে চিনতে পেরেছে। হুমায়রা এগিয়ে এসে বাণীর কপালে হাত রেখে নিজের পিছু পিছু আসা নার্সকে প্রশ্ন করে, লাস্ট কখন টেম্পারেচার চেক করেছো? 15 মিনিট আগে ম্যাডাম। কত ডিগ্রি? 102 ডিগ্রি এখন। হুমায়রা বাণীর দিকে তাকিয়ে হেসে শুধায়, তোমার যে অবস্থা ছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। লক্ষণগুলো নিউমোনিয়ার সাথে মিলে যাওয়ার সেই অনুযায়ী টেস্ট করানো হয়। আল্লাহর শুকরিয়া যে রিপোর্টে সেরকম কিছু আসেনি। কি একটা কাণ্ড ঘটিয়েছো বলো তো? এই সিজনে এতক্ষণ বৃষ্টি থেকেও ভিজে নাকি? কথাটুকু শেষ করেই হুমায়রা স্যালাইনের ড্রিপটা চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। বাণী নীরবে হুমায়রার দিকে তাকিয়ে রয়। কি অদ্ভুত, মহিলা নিজের কথা দ্বারা কি বোঝাতে চাইছেন? বাণীর এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে বাণী নিজেই দায়ী? দোষটা সম্পূর্ণ বাণীর? বাণীর তরফ থেকে কোনো উত্তর না পেয়ে হুমায়রা বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, হিরণ সাহেব বাহিরেই আছেন, ডেকে দিব? হিরণের নামটা শুনতে বাণীর মরে যেতে ইচ্ছে হলো। এই লোকের মুখোমুখি সে হতে চায় না, সে মোটেও প্রস্তুত নয়। হিরণের মুখোমুখি হলে বাণী নিজেকে স্বাভাবিক রাখতে হিমশিম খাবে, উম্মাদের ন্যায় আচরণ শুরু করবে। অতঃপর হয়তো হিরণ রেগে গিয়ে আরো একবার এই হসপিটালেই না আর কিছু ভাবতে পারে না বাণী। সে ভাঙা গলায় শুধায়, বন্নি কোথায়? ডক্টর হুমায়রা মিষ্টি হেসে বলে, ও বাসায় আছে। আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। বাণীর এক বাক্যের আবদার শুনতেই হুমায়রা নাচ সহ বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হিরণের ফোন হাতে একা ভিতরে প্রবেশ করে। ফোনটা বাণীর দিকে এগিয়ে দিয়ে ইশারা করে, অর্থাৎ বন্নি লাইনেই আছে।
বাণী নিজের দুর্বল হাতে ফোনটা নিয়ে কানে চেপে ধরে নরম স্বরে শুধায়। মা। বন্যি অপর পাশ হতে প্রফুল্ল গলায় চিৎকার করে ওঠে। মাম্মাম। বন্যি, মা আমার, তুমি খেয়েছো? হ্যাঁ মাম্মাম, এবার চাচু আমাকে নিজে হাতে খাইয়ে দিয়েছে। আমার সাথে মুভিও দেখেছে, আমরা অনেকক্ষণ প্লে করেছি। মানে চোখ বুজে প্রশান্তি নিঃশ্বাস ছাড়ে। অবশ্য এটা হওয়ারে ছিল। তার অনুপস্থিতিতেও ওই বাড়িতে তার মেয়ের কোনো অযত্ন হওয়ার সুযোগ নেই, কারণ সেই সাহস নেইও। বন্যি প্রশ্ন করে, তুমি এখন ঠিক আছো মাম্মাম? হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে। তুমি ইবাদ চাচুকে বিরক্ত করো না, গুড গার্ল হয়ে থাকো। বন্যির সঙ্গে কথা শেষ হতেই বাণী হুমায়রাকে প্রশ্ন করে, কখন ডিসচার্জ করা হবে আমাকে? আগামীকাল সকালে ডিসচার্জ করে দেব। বাণী ফোনটা হুমায়রার হাতে দিয়ে শান্ত স্বরে বলে, আমি যত দ্রুত সম্ভব নিজের মেয়ের কাছে ফিরতে চাই। হুমায়রার আর কোনো টুশব্দ করে না। সে নীরবে কেবিন থেকে বেরিয়ে এসে হিরণের মুখোমুখি দাঁড়ায়। হিরণ নিজের ফোনটা পকেটে ভরে নিয়ে প্রশ্ন করে, কি বলল? যত দ্রুত সম্ভব বহিনীর কাছে যেতে চাও। হিরণ ম্লান হাসে। সে ইচ্ছে করেই বাণীর জ্ঞান ফেরা সত্ত্বেও তার সামনে যায়নি। অবশ্য যাওয়ার মুখও নেই তার। পাছে আবার বাণীর রেগে কিছু একটা করে বসে। বাণীর আপাতত সব থেকে বড় মেডিসিনই হচ্ছে বন্যি। মেয়েকে বুকে নিলেই কেবল সে শান্ত হবে। হিরণের ভাবনার মধ্যেই তার ফোনের নোটিফিকেশন টুংটাং শব্দ করে বেজে ওঠে। হিরণ ফোন বের করে মেসেজটা ওপেন করতেই দেখে গোটা ইংরেজি শব্দে লেখা একটি বাক্য, মিট মি এট 8 PM ইন মাই হাউস। মেসেজের উপর শমশের মজুমদারের নামটা দেখে কিছুক্ষণ সেই পানে তাকিয়ে রয় হিরণ। গতকাল তার শমশের মজুমদারের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আচানক বাণীর শারীরিক অবস্থার অবনতির ফলে সে যাওয়ার সুযোগ পায়নি। কিন্তু আজ অবশ্যই যেতে হবে। হিরণ ফোনটা পকেটে চালান করে দিয়ে হুমায়রার উদ্দেশ্যে বলে ওঠে, আমার লোকরা এখানে আছে, কোনো প্রয়োজন হলে জাস্ট গিভ মি এ কল এন্ড টেক এ গুড কেয়ার অফ পানি। নরম বিছানায় গা এলিয়ে শুয়ে আছে পানি। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে তার রুমে অবস্থানরত নার্সের দিকে। মেয়েটাকে যে তার পাহারা দেওয়ার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে তা নিয়ে বাণীর কোনো সন্দেহ নেই। তবে তার মাথায় চলছে অন্য পরিকল্পনা। এটাই এক মোক্ষম সুযোগ। হসপিটালের মতো একটা জনমানবপূর্ণ জায়গা, তার উপর আবার হিরণ নাকি বাসায় গিয়েছে, রাতে ফিরবে বলে জানিয়েছে। সব মিলিয়ে উপরওয়ালা যেন স্বয়ং বাণীর জন্য পথ খুলে দিলেন। ভাগ্যিস বাণী তখন বলেছিল যে সে দ্রুত বন্যির কাছে ফিরতে চায়। হিরণের কান পর্যন্ত নিশ্চয়ই এই কথা পৌঁছেছে। হিরণ তার মানে এখন এই ব্যাপারে আশ্বস্ত যে বাণীর ইচ্ছা হলো ঘরে ফিরে যাওয়া। তা ভেবে হিরণ এখন এদিকে তেমন একটা মাথা ঘামাবে না, আর সেই সুযোগটাই বাণীর কাজে লাগাতে হবে। তবে তার পূর্বে বাণীর এই কেবিনের বাহিরের পরিস্থিতি পরখ করতে হবে। কিন্তু তা কিভাবে করবে সে? শমশের মজুমদারের আলিশান বাড়ির লিভিং রুমের বিশাল ঝাড়বাতির নিচে পায়ের উপর পা তুলে বসে রয়েছে হিরণ। তার পরনে এখন ফর্মাল প্যান্ট, শার্ট ও কোট। তার মুখোমুখি ঠিক অপর পাশের সোফাটায় বসে রয়েছে শমশের মজুমদার, যিনি আপাতত বেশ আয়েশ করে নিজের হাতের কাপে থাকা মালাই চায়ে চুমুক বসাতে ব্যস্ত। হিরণ স্বাভাবিক গলায় প্রশ্ন করে, আব্রাহামের সাথে কথা হয়েছিল? শমশের মজুমদার হাতে চায়ের কাপটা কাচের টি টেবিলের উপর রেখে বলে, কথা হয়েছে। কালকের মিটিংয়ে তোমায়ও উপস্থিত থাকার কথা ছিল, প্রয়োজনীয় অস্ত্রসহ। সেই অস্ত্রগুলো ওদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমার ছিল, যা পালন করতে তুমি ব্যর্থ হয়েছ। হিরণ নিজেকে স্বাভাবিক রাখে, বোঝার চেষ্টা করে শমশের মজুমদারের কথার দিক। অতঃপর শান্ত গলায় বলে, আমি অস্ত্র সাথে করে নিয়ে এসেছি, আপনি এগুলো আব্রাহামদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন, বাকিটা আমি ওকে ফোনে বুঝিয়ে দিব। কথাটা বলে হিরণ চোখের ইশারা দিতেই তার অধীনভূত একজন একটা বিশাল সুটকেস এনে টি টেবিলের উপর রাখে। ব্যাগের চেন খুলতেই দেখা যায় ব্যাগ ভর্তি অসংখ্য বিদেশি অস্ত্র। এই অস্ত্রগুলো হিরণের কোম্পানির তৈরি নয়, সে খাসভাবে বিদেশ হতে আনিয়েছে এগুলো আনাতে তার কম কাঠখড় পোহাতে হয়নি। অস্ত্রগুলো দেখতেই শমশের মজুমদারের চোখ চিকচিক করে ওঠে। সেই দৃশ্য দেখে হিরণ বাঁকা হাসে। তার আর এখানে কোনো কাজ নেই আপাতত, তাই সে নীরবে উঠে আসছি বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে শমশের মজুমদার বলে ওঠে, শুনলাম বৌমা নাকি অসুস্থ, গুরুতর কিছু না হয় আশা করি। হিরণের পা থেমে যায়। শয়তানটা তবে তার উপর নজর রাখিয়েছে। মনের রাগটা চেপে গিয়ে হিরণ পিছনে ফিরে স্বাভাবিক গলায় বলে, সামান্য জ্বর শুধু। শমশের হেসে চায়ের কাপে ফের চুমুক দেওয়ার আগে বলে ওঠে, দেখে রেখো বৌমাকে, কারণ যে হাসপাতালে বৌমাকে অ্যাডমিট করিয়েছ
সেই হাসপাতালে 8ম তলায় লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফার মেয়েও রয়েছে। অপ্রত্যাশিত খবরটা শুনতে পেয়ে হিরণ অবাক হয়। জুলফিকার মজুমদার মেয়ে মানে? হসপিটালে সামরিক বাহিনীর আনাগোনা রয়েছে তাহলে? এত বড় তথ্যটা শমশের মজুমদার জেনেও চুপ করেছিল। আর হিরণের লোকেরা, তারা কি অন্ধ নাকি? একজনেরও চোখে পড়েনি বিষয়টা? প্রশ্নগুলো ভাবতে ভাবতেই হিরণ দ্রুত পা চালায়। তার এই মুহূর্তে হসপিটালে পৌঁছাতে হবে। ভেবেছিল আজকে রাতটা বাণীকে হসপিটালে রাখবে, কিন্তু না, আর সম্ভব নয়। হিরণ বেরিয়ে যেতেই শমশের মজুমদার একা একাই কুটিল হাসে। বেশ মজার খেলা তো। পোষ্য কুকুরের সাথে খেলারও অন্য এক মজা আছে। তীব্র উৎকণ্ঠায় ঢোক গেল বাণী। অন্ধকার কেবিন রুমে দরজার আড়ালে লুকিয়ে থাকা দেহটা যেন নড়তেও ভুলে গেছে। দরজার বাহিরে এক ঝাঁক পায়ের দৌড়ের শব্দ কানে পৌঁছাতেই সে নিজের নিঃশ্বাসটুকু আটকে ফেলল। যদি তার নিঃশ্বাসের শব্দ কেউ টের পেয়ে যায়? পদধ্বনি ক্ষীণ হয়ে আসতে আসতে একটা সময় দরজার বাহিরের জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ শোনা যায়। বাণী তখন পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে দরজার নব ঘুরিয়ে কেবিনের বাহিরে উকি মারে। সম্পূর্ণ করিডোর শূন্য। কিছুক্ষণ আগের শক্ত নিরাপত্তার টিকিটুকুও এখন নেই। কি করতে চলেছে ভেবেই ভয়ে বাণীর শির দ্বারা বেয়ে ঘাম চুইয়ে পড়ে। আকাশটাও কেমন গুমট স্বরে ডাকছে। বাণী আর অপেক্ষা করে না, দ্রুত পা চালিয়ে সে চলে যায় ইমার্জেন্সি ফায়ার এক্সিট ওয়ের দিকে। ইচ্ছে করেই নিজের গায়ের জামা বদলে সে একটা হসপিটাল গাউন পরে নিয়েছে, যেন সহজে কারো নজরে না পড়ে। শুকনো চুলগুলো দিয়ে যথাসম্ভব নিজের মুখ আড়াল করে রাখার চেষ্টা করছে সে। ইমার্জেন্সি ফায়ার এক্সিট ওয়ের দরজা পেরিয়ে সিঁড়ির কাছাকাছি গিয়ে সে যত দ্রুত সম্ভব পা চালায়। 13 তলা হতে নামাটা যদিও বাণীর মতো হালকা দেহের মানুষের জন্য তেমন একটা কষ্টসাধ্য ব্যাপার না, কিন্তু বাদ সেদে দাঁড়িয়েছে তার শরীরের দুর্বলতা। এই শরীর নিয়ে 9 তলায় নামতেই সে হাঁপিয়ে ওঠে, কিন্তু থামলে চলবে না, তা দ্রুত নামতে হবে। হিরণের লোকেরা প্রধান স্টোরওয়ে এবং লিফটগুলো খুঁজে বাণীকে না পেলে নিশ্চয়ই সিঁড়িপথ এসে খুঁজবে। ভাবনাটা মনে উকি দিতে বাণী একটা বড় নিঃশ্বাস টেনে ফের সিঁড়ি ভেঙে নামা শুরু করে। প্রায় 15 মিনিটের মাথায় বাণী গ্রাউন্ড ফ্লোরে এসে নামে, কিন্তু বের হয়ে মেইন এন্ট্রান্সের দিকে যেতে নিয়েই বাণী দ্রুত ফিরে আসে। হিরণের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে সাধারণ মানুষের ভিড়ে। এদের টেক্কা দিয়ে এখান থেকে পালানো মোটেও সম্ভব নয়। বাণী মুহূর্তে অস্থির হয়ে পড়ে। এবারও কি ব্যর্থ হবে সে? হিরণ, তার কাছে কি খবর পৌঁছে গিয়েছে? ধরা পড়লে হিরণ আবারও কি তার সাথে একই কাজ করবে? সম্ভাবনাগুলো মস্তিষ্কে উকি দিতেই বাণী দুর্বল হয়ে পড়ে। দেয়ালে পিঠ ঠেকিয়ে জোরে নিঃশ্বাস নেয়। তখনই আচমকা তার দৃষ্টি পড়ে নিচের দিকে চলে যাওয়া সিঁড়ির দিকে। নিচে বেসমেন্টে আবার কি আছে? বের হওয়ার কি কোনো রাস্তা রয়েছে? প্রশ্নটা মনে উকি দিতেই বাণী দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। সিঁড়ি ভেঙে বেসমেন্টে নামতেই সে দেখে নীরব বিশাল এরিয়া জুড়ে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। বাণী চারিদিকটা একবার পরখ করে। সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এই বেসমেন্টটা। বাণী আরো একবার চারিদিকে তাকায়। অদূরে সে একটি কালো রঙের জিপ গাড়ি দেখতে পাচ্ছে। গাড়িটা যে পজিশনে রাখা, সেই পজিশনে সিসিটিভিতে কেবল গাড়ির সামনের অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ গাড়ির পেছনের নাম্বার প্লেট দেখার কোনো সুযোগ নেই। বাণী আর অপেক্ষা করে না, সে আরো একবার ভালো করে নিজের চুলগুলো যত সম্ভব মুখের সামনে ফেলে চেহারাটা আড়াল করে ফেলে নিজের অতঃপর খুব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায় সেই গাড়ির পেছনের দিকে। দ্রুততার সহিত সবার আগে সে টেনে হিস্ট্রে গাড়ির নাম্বার প্লেটটা খুলে নিজের হাতে নিয়ে নেয়। অতঃপর গাড়ির রিয়ার বোনাট খোলার চেষ্টা করে সে, কিন্তু আফসোস গাড়ি লক থাকায় বোনাট খোলার চেষ্টা ব্যর্থ হয়। বাণী আরো কয়েকবার চেষ্টা করতে নিলেই তখনই কারো পদধ্বনির শব্দ ভেসে আসে। বাণী ভয়ের সঙ্গে সঙ্গে মাথা নত করে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। পদধ্বনি ধীরে ধীরে একদিকে এগিয়ে আসছে। বাণীর বুক তখন ঢিপ ঢিপ করে লাফাচ্ছে। হিরণের লোকেরা না তো? গভীর করে নিঃশ্বাস নিয়ে বাণী যখন আত্মসমর্পণের জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে সামনে থেকে গাড়ির দরজা খোলার শব্দ হয়। বাণী চকিতে উকি মারে আড়াল হতে, কিন্তু গাড়ির মালিক ততক্ষণে ড্রাইভিং সিটে উঠে বসেছে। বাণীর চোখ জোড়া চিকচিক করে ওঠে। সে মনে মনে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানিয়ে অতি সাবধান এবং নিঃশব্দে গাড়ির রিয়ার বোনাট খুলে ভেতরে উঠে বসে। সঙ্গে করে সে নাম্বার প্লেট নিতেও ভুলে না সে। বোনাটের দরজাটা লাগিয়েই বাণী মনে মনে গাড়ির মালিককে অসংখ্য ধন্যবাদ জানায়। নিশ্চয়ই আল্লাহ এই মানুষকে পাঠিয়েছে তার সাহায্যের জন্য। মুক্ত পাখির চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। প্রতিমধ্যে অবাধ্য আকাশ হতে টুপটুপ করে বৃষ্টির বর্ষণ শুরু হয়। কালো শার্ট পরিহিত পুরুষ গাড়ির স্টিয়ারিং এ হাতটা নিবদ্ধ রেখে একবার জানালা ভেদ করে আকাশপানে তাকায়। চট্টগ্রামের বৃষ্টি এরকমই হয়, কোনো আগাম বার্তা ছাড়া অসময়ের মেহমানের ন্যায় হুটহাট হাজির হয়। আকাশপান হতে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ফের পথে দৃষ্টি স্থির করে সেই চোখ জোড়া। আচমকা নিস্তব্ধ গাড়ির ভেতর শোনা যায় অদ্ভুত এক শব্দ।
মুহূর্তে প্রশস্ত হাইওয়ের মাঝে থেমে যায় কালো জিপটি। গাড়ির মালিক বিস্ময় ভরা দৃষ্টি মেলে লুকিং মিরর দিকে, গাড়ির পেছনের দিকে তাকায় না। কেউ নেই। তবে কি সে ভুল শুনল? কোনো সম্ভাবনাই নেই। গাড়ির মালিক বেশ সচেতন। সে অতি সাবধানে তার পাশের ফ্রন্ট সিটে থাকা কালো রঙা রেইনকোটটা গায়ে জড়িয়ে নেয়। অতঃপর সামান্য ঝুঁকে প্যান্ট সামান্য উঁচু করে পায়ের মোজার কাছে জায়গাটা হতে একটা কালো রঙা রিভলভার বের করে সে বিনা শব্দ ব্যয়ে বৃষ্টি মাথায় নিয়েই গাড়ি হতে নেমে ধীরে ধীরে গাড়ির পেছনের দিকে এগিয়ে যায় সে। গাড়ির পেছন দিকটা এসে দাঁড়াতেই তার ভুরু যুগল কুঁচকে আসে। তার গাড়ির পরিচয়পত্র অর্থাৎ তথাকথিত আইডি কার্ড কোথায়? প্রশ্নটা মনে উকি দিতে সে এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির রেয়ার বোনটা তুলে। সঙ্গে সঙ্গে সে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। রেয়ার বোনটার ভেতর আশ্রয় নেওয়া একজোড়া চোখও তাকে দেখে চমকে ওঠে, কিন্তু সে চমকানো বেশিক্ষণ স্থায়ী হয় না। তার পূর্বেই সে মাথা নত করে চিকন স্বরে ফের উচ্চারণ করে, 40 মিনিটের পথ আধ ঘন্টায় পাড়ি দিয়ে হসপিটালে এসে পৌঁছায় হিরণ। ভীষণ অস্থিরতা কাজ করছে তার ভেতর। গাড়ি হতে নামার পূর্বে মুখে সতর্কতার সহিত মাস্কটা পরে নেয় সে। অতঃপর বেশ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায় হসপিটালের ভিতরের দিকে। কিন্তু হসপিটালের ভেতর প্রবেশ করতে সে অবাক হয়। ইবাদ, ও এই মুহূর্তে হসপিটালে কি করছে? ওর তো বাসায় থাকার কথা। মনের প্রশ্ন চেপে গিয়ে নীরবে ইবাদের দিকে এগোয় সে। হিরণকে এগোতে দেখে ইবাদ ভীত হয়ে পড়ে। স্যার নিশ্চয়ই সবার আগে প্রশ্ন করবে সে ইবাদ এখানে কি করছে। তখন ইবাদ কি জবাব দিবে? যে আহাম্মকের দলের নাকের নিচ দিয়ে ম্যাডাম পালিয়ে গিয়েছে, আর আহাম্মকের দল সেই খবর জানিয়ে ইবাদকে এখানে ডেকে এনেছে। ইবাদের ভাবনার ভিড়ের মধ্যে হিরণ তার সামনে এসে দাঁড়ায়। স্বাভাবিক ভঙ্গিতে নিচু গলায় প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? বনিকে রেখে কোথাও যেতে নিষেধ করিনি তোমায়? ইবাদ কিছু বলতে নিবে তার পূর্বেই হিরণ লিফটের দিকে এগিয়ে যেতে যেতে বলে ওঠে, এখানে আর কথা বলতে হবে না, ওপরে চলো, সেখানে গিয়ে কথা হবে। ইবাদ নীরবে হিরণের পিছু পিছু পা চালায়। উপরে গিয়ে স্যারকে বিষয়টা জানানোই উত্তম মনে করে সে। এখানে জানালে যদি কোনো রকম রিয়াক্ট করে বসে উনি। থমথমে একটা মুখ, অতি শান্ত ভঙ্গিতে গাড়ি চালাতে ব্যস্ত। তার ঠিক পাশের সিটে বসে থাকা মানবী ভীত দৃষ্টি নত করে বসে রয়েছে। পরনের হসপিটাল গাউনটা এখন হাঁটুর নিচ সমান রেইনকোটের আবরণে আর দেখা যাচ্ছে না। মনে তার অসংখ্য সংশয়। এ কেমন অদ্ভুত কাকতালীয় ঘটনা। পুরো চট্টগ্রাম শহরে কি গাড়ির অভাব যে প্রতিবারই তার ঘুরে ফিরে দুর্জয়ের গাড়িতে উঠতে হয়? এই কালো জিপের সাথে কি অদ্ভুত এক ম্যাগনেটিক সম্পর্কে বাধা পড়ল সে? হঠাৎ কানে ব্রেক কষার তীব্র শব্দ হলো। সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়েও সিট বেল্টের কারণে ফের সোজা হয়ে যায় বাণী। ভীত দৃষ্টি তুলে গাড়ির কাজ ভেদ করে সামনে তাকাতে সে একটা ঢোক গেলে। সে হাইওয়ের তুলনায়ও শুনশান জায়গায় এনে গাড়িটা থামিয়েছে দুর্জয়। কারণ কি? উদ্দেশ্য কি? প্রশ্নগুলো মনে উকি দিতেই নীরব গাড়ির ভেতর গম্ভীর স্বরটা প্রশ্ন ছুড়ে, হোয়াট ইজ রং উইথ ইউ? বাণীর মাথাটাও মৌমাছির মতো ভো ভো করছে। আপাতত বুঝ দেওয়ার জন্য মনে মনে একটা উত্তর সাজায় সে। অতঃপর তা বলার জন্য মুখ খুলতে গেলেই দুর্জয় তাকে সতর্ক করে, আমি কোনো ধরনের মিথ্যা শোনার জন্য প্রস্তুত নই। ডোন্ট প্লে উইথ মাই পেশেন্স। স্পষ্ট ভাষায় শুধু সত্যটুকু বলো। বাণীর কণ্ঠ রোধ হয়ে আসে। একই বিপদে পড়ল সে। কি করবে সে? সেনা সদস্য এই দুর্দর্শী পুরুষ হলপ করে তার মিথ্যা ধরতে সক্ষম। কোনো কুল কিনারা না পেয়ে বাণী এক হাত বাড়িয়ে নিজের পাশে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলে না। উল্টো দুর্জয় বিরক্ত মিশ্রিত গলায় শুধায়, দরজাটা লকড। অযথা চেষ্টা চালানো বন্ধ করো। বাণী দুর্জয়ের কথাটা শুনে নীরবে নিজের হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে সে। সিটের গায়ে পিঠ এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। শরীরটা দুর্বল লাগছে বেশ। জ্বরটা আবার বাড়ছে নাকি? বাড়তেও পারে। গাড়ির বোনাট হতে সামনের সিটে এসে বসার সময় গায়ে রেইনকোটটা জড়ানো থাকলেও বাতাসের দাপটে বৃষ্টির পানির সংস্পর্শ হতে বাঁচতে পারেনি সে। দুর্জয় এক পলক বাণীকে পরখ করে দৃষ্টি ফিরিয়ে নেয়। অসুস্থ মনে হচ্ছে মেয়েটাকে। কে জানে তার বিহাইন্ড দ্য স্টোরি কি? দুর্জয় বাণীকে সময় দেয়, অপেক্ষা করে। আচমকা বাণী অদ্ভুত ভঙ্গিতে দৃষ্টি মেলে তাকায়। ভীত সেই দৃষ্টি। অস্থির গলায় দুর্জয়কে শুধায়, আপনি একজন সোলজার তাই না? কোন পদে আছেন আপনি? আপনার ক্ষমতা কত দূর? বাণীর অদ্ভুত তিনটা প্রশ্ন শুনে দুর্জয়ের ভুরু কুঁচকে আসে। তবুও সে স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করে, সেই ব্যাপারে তোমার কৌতূহলের কারণ জানতে পারি? বাণী অস্থির গলায় জবাব দেয়, ইট ইজ আ সিরিয়াস ম্যাটার। দয়া করে আমাকে বলুন। দুর্জয় বাণীর চোখের দিকে তাকিয়ে ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করে। অতঃপর বেশ ছোট এক শব্দে নিজের পরিচয়, পদ এবং ক্ষমতা সম্পর্কে জানায়। মেজর। বাণী আন্দাজ করে একজন সৈন্য সদস্য হিসেবে এই পদটা খুব সাধারণ কিংবা ছোট কোনো পদ নয়। এর গুরুত্ব এবং গাম্ভীর্য রয়েছে। তাই সে সাহস সঞ্চয় করে আবদার সুরে বলে, একটা সাহায্য করুন।
দুর্জয় সরু চোখ মেলে প্রশ্ন করে। কি ধরনের সাহায্য? দুর্জয়ের প্রশ্নের পিঠে বাণী রুদ্ধস্বরে অনেকগুলো কথা বলে চুপ হয়। সবটা শুনে দুর্জয় বেশ অবাক হয়। এতক্ষণ সে বাণীর কেসটা যতটা জটিল ভাবছিল, এই মুহূর্তে বাণীর কথা শুনে সে আরো জটিল কিছু আন্দাজ করছে। স্পষ্ট বুঝতে পারছে বাণী তালুকদারের বর্তমানটা রহস্যে ঘেরা অমীমাংসিত একটা কেসের মতো, যেই কেসটা মীমাংসা করার প্রবল আগ্রহ দুর্জয় নিজের মধ্যে টের পাচ্ছে। দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে, আমি তোমাকে এই সাহায্যটা ঠিক কি কারণে করব বলতে পারো? বাণী চোখ বুজে একটা নিঃশ্বাস ছাড়ে, অতঃপর উত্তর দেয়, আপনার মধ্যে এই মুহূর্তে আগ্রহ কাজ করছে, যেই আগ্রহ দমনের একমাত্র উপায় আমার মুখে উচ্চারিত সত্য। আপনি আমাকে এই সাহায্যটা করুন, বিনিময়ে আমি আপনাকে সত্যটা জানাবো। দমবন্ধ পাখির ন্যায় ছটফট করছে ডক্টর হুমায়রা। পাজোড়া সমতল ভূমির স্পর্শ পেতে ব্যাকুল হয়ে রয়েছে। গলা দিয়ে চাইলেও কোনো শব্দ বের করতে পারছে না। কানের কাছে ভেসে আসে পুরুষালী গলায় হিসিয়ে বলা কিছু কথা। কিভাবে পালালো? এতগুলো মানুষ নিযুক্ত থাকতে কি করে পালালো? ডক্টর হুমায়রার অবস্থা দেখে সকলে ভয়ে ততস্থ হয়ে রয়। সব থেকে বেশি ভীত দেখাচ্ছে বাণীকে পাহারা দেওয়ার দায়িত্বে নিযুক্ত নার্সকে। তার খুব বলতে ইচ্ছে হয়, আপনার স্ত্রী একজন ধূর্ত মহিলা, তিনি আমার চোখে ধুলো ছুঁড়ে পালিয়েছেন। কিন্তু সে আর কথাটা বলার সাহস পায় না। ইবাত ইতিমধ্যে এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শোধায়, স্যার প্লিজ প্লিজ কাম ডাউন, ম্যাডামকে খুঁজতে হবে আগে। হিরণের কানে যেন ইবাদের বলা কথাগুলো পৌঁছালো না। সে আরো দৃঢ়ভাবে হুমায়রার গলা চেপে ধরে। ইবাদ গলার স্বর নিচু করে ফের বলে, স্যার এটা হসপিটাল, নিজেকে সামলান, পরিস্থিতি বিগড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হিরণ ফোঁস করতে করতে হুমায়রার গলাটা ছেড়ে দেয়। মুহূর্তে তিনি টাইলস বসানো ফ্লোরে বসে পড়েন। দুহাতে গলা ধরে কাশতে শুরু করেন। খানিকটা অক্সিজেনের অভাবে যেন মরতে বসেছিল। হিরণ চেঁচিয়ে ওঠে, বাণী কিভাবে পালালো? হিরণের বাজখাই গলার দাপটে ভীত নার্স এবার মুখ খুলল। উনি ওয়াশরুমে যেতে চেয়েছিলেন, আমি ওনাকে সাথে করে নিয়ে ওয়াশরুমে যেতেই উনি আচমকা শরীরের ভার ছেড়ে দিয়ে মাথা ঘুরে পড়ে যান। আমি দ্রুত ডক্টরকে ডাকতে কাউন্টার এরিয়ার ওদিকে ছুটি। ডক্টর হুমায়রা সহ ফিরে এসে দেখি ওয়াশরুমের সামনে আপনার একজন লোক পড়ে আছেন, আর ম্যাম কোথাও নেই। নার্সের কথা শেষ হতে না হতে হিরণের সেই গার্ড বলে ওঠে, স্যার আমি নার্সকে দৌড়ে বেরিয়ে যেতে দেখে কেবিনে প্রবেশ করি ম্যাম ঠিক আছে কিনা দেখার জন্য, কিন্তু হঠাৎ মাথা ভারী কিছু আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে তখন শুনি ম্যামকে নাকি পাওয়া যাচ্ছে না। হিরণ রেগে কিছু একটা বলতে নিবে, তার পূর্বে ইবাদ উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, স্যার এই মুহূর্তে রেগে কোনো লাভ নেই, আমাদের আগে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, তাহলে আমরা জানতে পারবো ম্যাডাম কোথায় গিয়েছে। অতির আগে হিরণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, তবে ইবাদের কথাটা তার মস্তিষ্কে পৌঁছে। মুহূর্তে সে হুকুম জারি করে গত 1 ঘন্টায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ ম্যানেজ করে দ্রুত নিয়ে আসতে। ইবাদ এক মুহূর্ত দেরি না করে হসপিটালের কন্ট্রোল প্যানেল এরিয়ায় দৌড়ে চলে যায় সিসিটিভি ফুটেজের ক্লিপ ম্যানেজ করে নিয়ে আসার জন্য। হিরণ অস্থির পায়ে পায়চারি করতে থাকে কাউন্টার এরিয়া জুড়ে। ডক্টর হুমায়রা তখনও ফ্লোরে বসে অক্সিজেনের ঘাটতি অনুভব করছে। চোখ মুখ তার সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। মনে মনে সে অনুভব করে তীব্র ক্ষোভ। সেই ক্ষোভের জোরেই হুমায়রা হিরণের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, মানুষের উপর রাগ ঝগড়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি এমন করেছেন যে আপনার স্ত্রী আপনার থেকে পালাতে চায়। নিজের মস্তিষ্ক দিয়ে বিবেককে প্রশ্ন করুন, দোষটা কার? হিরণ ক্ষিপ্র দৃষ্টি মেলে হুমায়রার পানে তাকায়। তার বিগড়ে যাওয়া মেজাজে ডক্টর হুমায়রার প্রশ্নটা আরো বিরূপ প্রভাব ফেলে। হিরণ রাগের সুরে আদেশ করে, আমার চোখের সামনে থেকে এই মহিলাকে নিয়ে যাও, আমি আর এই চেহারা দেখতে চাই না। 20 মিনিটের ভেতরে ইবাদের কল আসে হিরণের কাছে। হিরণ কিছু বলবে, তার পূর্বে ইবাদ বলে ওঠে, স্যার ম্যাডাম ফায়ার এক্সিস্ট ওয়ে দিয়ে পালিয়ে গেছে, ওনাকে বেসমেন্টের দিকে যেতে দেখা গিয়েছে সর্বশেষ, কিন্তু বেসমেন্টে যাওয়ার পর আর কি হয়েছে তা জানা যায়নি। পার্কিং এরিয়ার সিসিটিভি ফুটেজ ডিলিট করে ফেলেছে কেউ। ইবাদের বলা কথাগুলো শুনতেই হিরণ অবাক হয়। ডিলিট করে ফেলেছে মানে? কে করেছে? প্রশ্নটা মাথায় উকিয়ে দিতেই হিরণ গরম গলায় শুধায়, বাণীকে কেউ সাহায্য করছে, এবার খুঁজে বের করো। বাণী আর ওই সাহায্যকারী দুজনকে খুঁজে বের করো, যে কোনো মূল্যে। নীরব রাস্তা ধরে হেঁটে যাচ্ছে সাদাত। রাস্তার মাথায় থাকা একটা ল্যাম্প পোস্টের আলোয় রাস্তাটা মৃদু আলোকিত হয়ে রয়েছে। ফুটপাতের একপাশে শুয়ে রয়েছে 2টি অলস কুকুর। সাদাতের হাঁটার ভঙ্গি আপাতত খুবই সাধারণ।
টান টান সোজা হয়ে বুক চওড়া করে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই তার মাঝে। থাকবেই বা কেন? এটা তার খুব একান্ত সময়, যেখানে পেশাগত বাধ্যবাধকতার কোনো বালাই নেই, কেবল রয়েছে সে, এই নিস্তব্ধ রাত এবং তার কানে চেপে ধরা মুঠোফোনটি, যে মুঠোফোনের অপর প্রান্তে অন্য এক শহরে রয়ে যাওয়া তার আপনজনেরা রয়েছে। সাদাত মিষ্টি হেসে শোধায়, সাউদার রেজাল্ট শুনলাম আম্মু, অনেক খুশি হয়েছি। দেখিনিও, তোমার এই মেয়ে ঠিকই একদিন বিসিএস ক্যাডার হতে পারবে। ফোনের অপর পাশ হতে মধ্যবয়স্ক একজন পৌর নারী চিন্তার আজসহ বলে ওঠে, তুই কবে আসবি বাবা? এই মিশন আর কতদিন চলবে? নিশ্চিত না আম্মু, তুমি দোয়া রেখো যেন নিরাপদে ফিরতে পারি। আমার সব দোয়া তো তোদের জন্যই। আচ্ছা আম্মু, আমি কালকে সুযোগ বুঝে কিছু টাকা পাঠাই দিব না। সাউদাকে ওর পছন্দ মতো জামা কিনে দিও, কেমন? সায়রা আর তোমার জন্য কিছু কিনে নিও, সামনে কোরবানির ঈদ আসছে। এসব আর কি দরকার? ওদের কি জামাই নেই নাকি? আর ঈদ তো এখনো অনেক দূরে। দরকার কি দরকার না এত কিছু ভাবতে হবে না তো, তুমি শুধু যা বলছি তা করো। আর মাঝপথেই সাদাতের কথা থেমে যায়, তবে তার পা জোড়া থামে না, বরং পায়ের গতি মৃদু ধীর হয়ে আসে, দৃষ্টি হয় সতর্কপূর্ণ। আপনজনের সাথে ফোন আলাপের ইতি টেনে বলে, আচ্ছা আম্মু, পরে কথা হবে, হ্যাঁ এখন রাখি। কথাটুকু বলে ফোনটা পকেটে ভরে সে আচমকা পেছনে ফিরে তাকায়। শূন্য জনমানবহীন রাস্তায় কারো অস্তিত্ব নেই। সাদাত নীরবে একটা নিঃশ্বাস ছাড়ে। লম্বা বিল্ডিংটার আড়ালে একটা ছায়া শটান ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ড 30 পার হতে সে অতি সাবধানে মাথাটা বের করে রাস্তায় উঁকি মারে। রাস্তাটা শূন্য দেখতেই সে বেশ অবাক হয়। সতর্ক দৃষ্টি মেলে ভালোভাবে চারিদিকটা পরখ করে। না, একটু আগে রাস্তায় ফোন আলাপে ব্যস্ত পুরুষের কোনো চিহ্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। চোখের পলকে কোথায় চলে গেল? ছায়াটা এবার সোজা হয়ে সম্পূর্ণ বেরিয়ে এলো বিল্ডিং এর আড়াল হতে। ধীর পায়ে সতর্ক দৃষ্টি মেলে এগোতে এগোতে পৌঁছে যায় সামনের দিকে। ফুটপাত ধরে রাস্তার মাঝামাঝি এসে দাঁড়ায় সে। ফোন আলাপে ব্যস্ত সেই পুরুষের খোঁজে বিশেষ দৃষ্টিটা বর্তায় চারিদিক জুড়ে। ঠিক সেই মুহূর্তে ফুটপাতের পাশে দুই বিল্ডিং এর মধ্যকার অতি সরু গলি হতে একজোড়া হাত তার মুখ চেপে ধরে এবং হাত টেনে গলির ভেতর তাকে নিয়ে যায়। সেই ছায়া মানবীকে দেয়ালের সঙ্গে এমনভাবে চেপে ধরেছে সাদাত যেন সামান্য নড়ার সুযোগটুকুও নেই। তীক্ষ্ণ দৃষ্টি মানবীর দিকে স্থির করতেই মৃদু আলোয় দেখতে পায় গায়ে লম্বা রেইনকোট, জিন্স এবং বুট ও পরিহিত নারী অনেকটা অপ্রস্তুত দৃষ্টি মেলে তার দিকেই তাকিয়ে আছে। অপ্রস্তুত দৃষ্টি মেলে তাকিয়ে থাকা সেই নারীকে চিনতে এক মুহূর্ত দেরি হয় না। এই মেয়ে, তোমার উদ্দেশ্য কি? আমাকে ফলো করছো কেন? কে পাঠিয়েছে তোমাকে? সেই নারী চোখের ইশারায় বলে তার মুখ থেকে হাত সরাতে। সাদাত এক মুহূর্ত মেয়েটার হাবভাব পর্যবেক্ষণ করে মেয়েটার মুখ থেকে নিজের হাত সরায়, তবে অন্য হাতে শক্ত করে তার বাহু ধরে রাখে, এ বুঝিয়ে দিতে যে পালানোর কোনো উপায় নেই। সাদাত আশা করেছিল মেয়েটা হয়তো আমতামতা করবে কিংবা কোনো সাফাই গাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা হেসে রহস্যময় গলায় বলে ওঠে, কি বস, কেসটা কি বলো তো? তুমি কি খুব গুরুত্বপূর্ণ কেউ যাকে রাতের আধারে মানুষের ফলো করার সম্ভাবনা রয়েছে? প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন সাদাতের ভারী অপছন্দ। সে গরম চোখ জোড়া পাকিয়ে বলে, সেদিন ক্যাফেতে লুকিয়ে আমার স্কেচ বানাচ্ছিলে, আজ আবার আমাকে ফলো করছো। তোমার উদ্দেশ্য কি তা স্পষ্ট গলায় বলো তো। মেয়েটা এবার সামান্য গাছাড়া ভঙ্গিতে বলে ওঠে, আমি কেন ফলো করতে যাব তোমাকে? চট্টগ্রাম শহরটা তোমার নিজের সম্পত্তি নাকি? আমি নিজের মতো হাঁটছিলাম শুধু। মেয়েটার বলা কথাটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না সাদাতের। তবুও সে অতি অপ্রয়োজনীয় বস্তুর ন্যায় মেয়েটাকে শক্ত হাতের বাঁধন হতে মুক্তি দেয়, আঙুল দিয়ে শাসিয়ে শুতায়। আর কখনো আমার ত্রিসীমানার মধ্যে দেখলে মোটেও ছাড় দিব না কিন্তু তোমাকে, বলে দিলাম। কথাটা বলেই সাদাত হনহনিয়ে সেই গলি হতে বেরিয়ে যায়। অজ্ঞাত নারীর মুখে ফুটে ওঠে প্রফুল্ল হাসি। 19s-এর অর্জুন রামপালের গোমরা এডিশন পুরুষ তাকে না ছাড়লেও বিষয়টা তেমন একটা মন্দ হয় না। ভাবনাটা মনে উকি দিতেই উক্ত নারী দ্রুত পা চালিয়ে গলি হতে বেরিয়ে এসে রাস্তার দিকে তাকায়। পেছন হতে সে পুরুষকে রাস্তা ধরে হেঁটে যেতে হবে, সে মৃদু গলা উঁচু করে পিছু ডাকে, এক্সকিউজ মি। সাদাত চলন্ত পা জোড়া থামিয়ে ফিরে তাকায়, ভুরু কুঁচকে প্রশ্ন করে, হোয়াট? আমি স্নিগ্ধা, নামটা মনে রেখো। সাদাতের চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি ভাব। স্নিগ্ধা, এর থেকে অপ্রয়োজনীয় নাম সে জীবনেও শুনেনি। মফস্বল এরিয়ার ভেতর বাইকটা প্রবেশ করতেই রাফি চরমভাবে চমকালো। সাইফ এদিকে বাইকটা নিচ্ছে কেন? প্রশ্নটা মনে চেপে না রেখে সে মুখে উচ্চারণ করে, এদিকে কোথায় যাচ্ছিস? প্রফুল্ল মনে বাইক চালাতে ব্যস্ত সাইফ রাফির প্রশ্নে বিরক্ত হয়।
সে বিরক্তি তার গলায় স্পষ্ট ফুটে ওঠে। বাল আমার, এত প্রশ্ন করস কেন? বাইকের একদম পেছনে বসে থাকা প্রত্যয় সাইফের মুখে গালিটা শুনে নাক সিটকে বলে, এইগুলো কি ভাষা সাইফ? সাইফ দ্বিতীয় দফা বিরক্ত নিয়ে উত্তর দেয়, বাংলা ভাষা বুঝোস নাই? কেউ আর কোনো কথা বলার সুযোগ পেল না। তার পূর্বেই বাইকটা এসে থামলো মরিচবাতি দ্বারা সজ্জিত একটা বাড়ির সামনে। বাড়ির পানে তাকাতেই রাফি আর প্রত্যয় অবাক হয়। তবে তাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাইফ বাইক থেকে নেমে চাবিটা রাফির হাতে ধরিয়ে দিয়ে বলে, সামনে আগায় বস, আমি বলার সাথে সাথে বাইক স্টার্ট দিবি, একদম মেইন রোডে গিয়ে বাইক থামাবি। প্রত্যয় কিছুই বুঝতে পারছে না। সে বুড়ুকুচকে প্রশ্ন করে, তুই কি করতে যাচ্ছিস? সাইফ নিজের হাতে কিছুক্ষণ আগের কেনা কালো মিষ্টির প্যাকেটটা নিয়ে প্রত্যয়কে বলে ওঠে, তুইও কোনো প্রশ্ন না করে চুপচাপ নিচে নাম। প্রত্যয় সরু ভুরু চোড়া মেলে তাকানোর পূর্বেই সাইফ অতি যত্নে র্যাপিং করা মিষ্টির প্যাকেট হাতে বাড়ির ভেতর চলে যায়। রাফির খুব ভয় করছে। সাইফ কি করতে চাইছে তা ঝাপসা আন্দাজ করতে পারছে সে। একতলা বাড়িটার উঠোন ডিঙিয়ে প্রধান দরজার সামনে গিয়ে দুবার কলিং বেল বাজাতেই একজন ভদ্রলোক দরজাটা খুলে আগ্রহী গলায় প্রশ্ন করে, কে আপনি? সাইফ মুখে প্রাণখোলা হাসি মুখে বলে ওঠে, আসসালামু আলাইকুম আঙ্কেল, অন্না বাসায় আছে? ওর বন্ধু আমি, বিয়ে উপলক্ষে একটা গিফট দেওয়ার কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। অন্না তো বাসায় আছে, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না বাবা। না না, সমস্যা নেই আঙ্কেল, আপনি অন্নার থেকে জেনে নিয়েন। একটু কষ্ট করে যদি ওকে ডেকে দিতেন। আসলে আমার খুব তাড়া আছে, তো ফ্লাইট আছে আমার, দেশের বাইরে চলে যাব, তাই ভাবলাম ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না, বিদায়ী গিফটটা নিয়ে এসেছি তাই বলে। ঘরের কর্তা ভদ্রলোককে খানিকটা দ্বন্দ্বে ভুগতে দেখা গেল, তবুও তিনি গলা উঁচু করে ডাকেন, অন্না, অন্না, দেখো তো তোমার কোন বন্ধু এসেছে। কিছুক্ষণের মধ্যে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে শাড়ি পরিহিত, গায়ে হলুদের সাজে সজ্জিত এক রমণী। দরজার কাছে আসতেই তার ভুরু কুঁচকে যায়। অবাক সুরে প্রশ্ন করে, আপনি কে? সাইফার এক মুহূর্ত দেরি না করে র্যাপিং প্যাকেটটা ভদ্রলোকের হাতে ধরিয়ে দিয়ে অন্যের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, রাফিকে ভালোবাসো? প্রশ্নটা শুনতেই অন্যার চোখ বড় বড় হয়ে যায়। সে ভীত দৃষ্টি মিলে নিজের বাবার দিকে তাকায়, যিনি আপাতত রেগে মেগে আগুন গলায় প্রশ্ন করে যাচ্ছেন, এই ছেলে, কে তুমি? সাইফ সেদিকে ভ্রুক্ষেপ না করে ফের প্রশ্ন করে, চুপ থেকো না অন্না, আনসার মি, এটাই তোমার শেষ সুযোগ, তুমি কি রাফিকে ভালোবাসো? অন্না ভীত ও কাপা গলায় উত্তর দেয়, বাসি। সাইফ আর দেরি না করে খপ করে অন্যার এক হাত ধরে বাইরের দিকে ছুটে। পিছনে অন্যার বাবা চেঁচিয়ে ওঠে। ওনার চেঁচিমেচিতে ঘরের ভেতর হতে অন্যার মা আর বোনও বেরিয়ে আসে। আকস্মিক পরিস্থিতির ধাক্কা সামলাতে না পেরে অন্য অপ্রস্তুত হয়ে পড়ে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু গেট পেরিয়ে বাহিরে আসতেই তার সেই চেষ্টা থেমে যায়। অস্ফুট উচ্চারণ করে, রাফি। রাফি অবাক ও বিমর। সাইফ দেরি করে না, অন্যাকে বাইকের সামনে এনে দাঁড় করিয়ে বলে, বাইকে ওঠো, দেরি করো না, ফাস্ট। অন্য অপ্রস্তুত দৃষ্টি মেলে সবার পানে তাকায়। তার মস্তিষ্কে এখনো ঠিকঠাক কিছু ধরছে না। সাইফ এবার রাগী সুরে ধমকে ওঠে, এই রাফি, বাইক স্টার্ট দে। রাফির সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট দেয়। সাইফ ততক্ষণে ধাক্কিয়ে অন্যাকে বাইকে তুলে দিয়েছে। চোখের পলকে বাইকটা রাস্তা ধরে বেরিয়ে যেতেই সাইফ লক্ষ্য করে প্রত্যয় অবাক দৃষ্টি মেলে তাকিয়েছে তার দিকে, যেন এইমাত্র কি হলো তার কিছুই সে বুঝতে পারেনি। সাইফ আর দেরি না করে প্রত্যয়কে ধাক্কা মেরে চেঁচিয়ে ওঠে, শালা মারা খাওয়ার জন্য দাঁড়ায় আছোস? প্রত্যয় কিছু বুঝে ওঠার পূর্বেই দেখে বাড়ির ভেতর হতে একজন ভদ্রলোক লুঙ্গি এক হাতে ধরে চেঁচামেচি করতে করতে বেরিয়ে আসছে। তাকে দেখে প্রত্যয় ও সাইফের পিছু পিছু ছুটে বলে ওঠে, তুই একদিন আমাদের আত পাগলা বানিয়ে ছাড়বি সাইফ। সাইফ ছুটতে ছুটতে জবাব দেয়, পাগল ছাড়া দুনিয়া চলে না রে পাগলা। একজন সৈনিকের পায়ের গতিকে ঘোড়ার পায়ের গতির সাথে তুলনা করা হয়। সেই হিসেবে দৌড়ে 20 মিনিটের রাস্তা পার করে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছানো সাইফ আর প্রত্যয়ের জন্য কোনো বড় বিষয় নয়। কিন্তু আচমকা একটা গলির মোড় ঘুরতে গিয়ে বাধে বিপত্তি। হঠাৎ দুই যুবককে নিজের স্কুটির সামনে দেখে ব্রেক কষানোর সময় পায় না বাইকের মালিক। উল্টো দুর্ঘটনা হতে রেহাই পেতে সে বাইকটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। ফলে সজোরে রাস্তার পাশে এক ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বাইক সহ উল্টে পড়ে সে। আকস্মিক ঘটনায় প্রত্যয় এবং সাইফও চমকে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি স্কুটির নিচে পড়ে হাত অথবা পা কিছু একটা খোয়াবে,
কিন্তু আল্লাহ রহম করেছেন যে সেরকম কিছুই হয়নি। ভাবনাটা মনে উকি দিতেই সাহেব বুকে ফু দিয়ে রাস্তার পাশে তাকায়। সাথে সাথেই তার মেজাজ বিগড়ে যায়। সে গলা উঁচু করে চেঁচিয়ে ওঠে, শালার মাইয়া মানুষের হাতে স্কুটির চাবি দিলে অ্যাক্সিডেন্ট তো হইবই। প্রত্যয়ও দেখলো রাস্তার পাশে বাইক সহ পড়ে থাকা একটা নারীকে। এক পা তার বাইকের তলায় চাপা পড়ে আছে, অন্য হাতে সে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করছে এবং মাথায় উ জাতীয় শব্দ করছে। প্রত্যয় অবশ্য সাইফের মতো রাগ কিংবা বিরক্তি দেখালো না। সে দ্রুত পায়ে এগিয়ে যায় মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু তার পূর্বেই রণচণ্ডী রূপে সেই মেয়েটা পেছনে ফিরে চেঁচিয়ে ওঠে, মাঝ রাস্তায় পাগলের মতো দৌড়ানোর মানে কি? প্রত্যয় মেয়েটাকে দেখেই অবাক হলো। এটা সেই লাইব্রেরির ঝগড়াটে মেয়েটা না? মেয়েটাও প্রত্যয়কে দেখে এক মুহূর্তে অবাক হয়, পর মুহূর্তে সে ফের চেঁচিয়ে ওঠে, এই আপনি এই লাইব্রেরির গালিগালাজ ভাইয়াটা না? প্রত্যয় বিরক্ত হয়। গালিগালাজ ভাইয়া? এটা আবার কেমন নাম? আর তাছাড়া প্রত্যয় নিজের সম্পূর্ণ জীবনে কখনো গালি উচ্চারণ করেনি, তার সাথে এই বেমানার নাম জুড়ে দেওয়ার মানে কি? প্রত্যয় কিছু বলতে নিবে তার পূর্বে সাহেব এগিয়ে গিয়ে জেসির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আরে ম্যানারলেস মাথা মোটা ভাবি, আপনি উঠেন উঠেন, আমার হাত ধরে উঠে আসেন। ইস, বেশি ব্যথা পেয়েছেন? সাইফের এই আলগা পিড়ি দেখে প্রত্যয়ের গা জ্বলে যায়। অপরদিকে জেসি ক্রোধ মিশ্রিত গলায় বলে ওঠে, এই ভাইয়া, কে আপনি? আমাকে ম্যানারলেস আর মাথা মোটা ভাবে ডাকছেন কেন? সাহেব দাঁত কেলিয়ে বলে, ভাবি আমি আপনার গুণধর দেবর, আর আপনার সাথে এই ম্যানারলেস আর মাথা মোটা ট্যাগটা আমি বসাইনি, প্রত্যয় বসিয়েছে। প্রত্যয় বিড়বিড়িয়ে ওঠে, পাগলের সাথে ম্যা করা ছাগলের দেখা হয়েছে। এখন তুই পাগল ছাগল মিলে আমার মাথা খাবে। জেসির চরম মেজাজ খারাপ হয়। সে সাইফকে কিছু বলতে নিবে তার আগেই সাইফ এগিয়ে এসে তার পায়ের উপর থেকে স্কুটি তুলতে তুলতে বলে, সরি ভাবি, আপনাকে হেল্প না করে আমি এতক্ষণ ধরে শুধু শুধু পেঁচাল পাচ্ছি। পায়ের উপর হতে স্কুটিটা সরাতেই যেন জেসি খানিকটা আরাম পেল। পাটা একদম ঝিম ধরে আসছিল। অপরদিকে বাম হাতের কোণের দিকটাও রাস্তার সাথে ঘষা লেগে চামড়া উঠে গিয়েছে। কি বিশ্রীভাবে চলছে আহত জায়গাটা। ব্যথায় জেসির লটকে রাখা মুখটা আরো কুচকে আসে। প্রত্যয় সেই দৃশ্য দেখে অনিচ্ছা সত্ত্বেও হুইম্যান কার্টেসি মেইনটেইন করতে নিজের হাতটা বাড়িয়ে বলে, রাস্তায় এভাবে পড়ে থাকাটা বাজে দেখাচ্ছে, উঠে আসুন। জেসি কুচকে রাখা চোখ জোড়া মেলে রাজাহাঁসের গলায় চেঁচিয়ে ওঠে, আমাকে এই রাস্তায় আপনারাই ফেলেছেন, অসভ্য অভদ্র ম্যানারলেস কোথাকার। আপনাদের বাঁচানোর চক্করে আমি আহত হলাম, আর আপনারা কিনা থ্যাংক ইউ না বলে আমাকে পাগলের মতো আজে বাজে নামে ডাকা শুরু করে দিয়েছেন। প্রত্যয় আর কিছু বলতে নিবে তখনই পিছন হতে ভেসে আসে 4-5 জন লোকের গলা। সাহেব তখন জেসির স্কুটিটা তুলে তা পরিষ্কার করতে ব্যস্ত ছিল, কিন্তু কিছু মানুষের পদধ্বনি ও গলার স্বর শুনে সে পিছু ফিরে তাকায়। মুহূর্তেই তার মুখের রং পরিবর্তন হয়। মানুষগুলো কেমন চটে আছে তা তাদের চেহারাতে স্পষ্ট ফুটে আছে। 2-3 জনের হাতে লাঠি জাতীয় জিনিসও দেখা যাচ্ছে। সাইফ তা দেখে ভাবে এই লাঠির আঘাত তার পায়ে পড়লে সাইফের কিছু না হলেও তার এই সুঠাম দেহের বেশ অপমান হবে। সে অপমান সাইফ কখনো মেনে নিতে পারবে না। উপস্থিত বুদ্ধি অনুযায়ী সাইফ দ্রুত ভঙ্গিতে স্কুটিটায় বসে চাবি ঘুরিয়ে প্রত্যয়কে তাড়া দেয়। মামা, পাবলিক চেত্তা গেছে, ইজ্জত আর জান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি বয় তুই। প্রত্যয়ের এক হাত তখনও জেসির দিকে বাড়ানো। সে ঘাড় ঘুরিয়ে লাঠি হাতে আসন্ন একদল পুরুষকে দেখছিল। সাইফের কথা কানে প্রবেশ করতেই সেও দ্রুত দৌড়ে স্কুটির পিছনে উঠে বসে। জেসি বিস্ফোরিত দৃষ্টি মেলে দেখছিল সে দৃশ্য। সে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করতে নিলে সাইফ স্কুটি স্টার্ট দিয়ে উচ্চস্বরে বলে ওঠে, আপনার স্কুটি আপনার রোমিও সহ আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব ভাবি, ফিকার নট। জেসি পেছন থেকে চিৎকার করে ওঠে, কুত্তা লাফাঙ্গা, আমার স্কুটি ফেরত দিয়ে যা। গোলাপি রঙের স্কুটির পেছনে বসা প্রত্যয়ের কানে পৌঁছায় জেসির চিৎকার। সে ঘাড় সামান্য ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখে রণচণ্ডী সেই নারী রাস্তার এক কোণ হতে ছোট ইটের টুকরো তুলে তাদের দিকে নিশানা করে ছুড়ে এবং বলে, মামলা করব আমি, চুরির মামলা। তোদের জেলের ভাত খাইয়ে বদহজম না হওয়ালে আমি আলাউদ্দিনের মেয়ে জেসি না। কর্ণফুলীর নদীর ঠিক পাশেই ইচ্ছানগর নামক জায়গাটা। কালো জিপটা মফস্বল এরিয়া পেরিয়ে কিছুটা নিরিবিলি একটা এরিয়া প্রবেশ করে। মিনিট 5 মধ্যেই তা থামে জনমানবহীন একটা একতলা বাড়ির উঠোন সীমানার বাহিরে প্রধান ফটকের দ্বার প্রান্তে।
গাড়িটা থামিয়ে দুর্জয় চট করে তাকায় নিচের পাশের সিটে উপস্থিত নারীর পানে। সিটের উপর দুপা তুলে তা ভাঁজ করে বুকের কাছে ঠেকিয়েছে। দুহাতের সাহায্যে আড়াআড়িভাবে নিচের বাহু চেপে ধরে একপাশে হেলে রয়েছে দুর্বল দেহটা। 40 মিনিটেরও অধিক এই পথ পাড়ি দেওয়ার সময় প্রথম 20 মিনিট বাণী জেগেই ছিল, কিন্তু শরীরটা ধীরে ধীরে নিস্তেজ অনুভূতি হতেই সে আর চোখ মেলে রাখতে পারে না। গায়ের রেইনকোটটার ভেতর তপ্ত দেহটাকে যথাসাধ্য লুকিয়ে জড়সড় ভঙ্গিতে একপাশে হেলে বসে। একটা পর্যায়ে ধীরে ধীরে চোখ লেগে আসে তার। সম্পূর্ণ ঘটনাটা দুর্জয়ের উপস্থিতিতেই ঘটেছে। দুর্জয় এ নিয়ে বাণীকে বাদ সাধেনি। মেয়েটা অসুস্থ তা যে কেউ দেখে হলপ করে বলে দিতে পারবে, কিন্তু মেয়েটাকে ঘিরে রাখা প্রশ্ন রহস্য আজ করা মুশকিল বটে। আপাতত দুর্জয় পড়েছে সংশয়। তার পাশের সিটে ঘুমন্ত এই নারীকে তার সজ্ঞান ব্যতীত ছুতেও তার বিবেকে বাজছে। তার উপর এই নারী বর্তমানে বিবাহিত এবং এক সন্তানের জননী। বিষয়টা দুর্জয়ের জন্য অস্বস্তিকরই বটে। সে বাণীকে রেখে একাই গাড়িটা হতে নেমে যায়। বৃষ্টি থেমেছে বহু আগে, তবে প্রকৃতি এখনো বয়ে বেড়াচ্ছে সতেজতার ছাপ। দুর্জয় নিজের পকেট হাতড়ে বের করে একটা চাবি। চাবিটার সাহায্যে প্রধান ফটকটা খুলেই তা সম্পূর্ণটা ঠেলে একপাশে সরিয়ে প্রবেশদ্বার উন্মুক্ত করে সে। অতঃপর ফের গাড়ির ভেতর বসে ড্রাইভ করে গাড়িটাকে ইট পাথরে তৈরি উঠোনে প্রবেশ করে। আবার গাড়ি হতে নেমে প্রধান ফটকটা টেনে তা ভেতর থেকে লক করে। চাবির সাহায্যে বাড়ির ভেতর প্রবেশ করে সে। বাড়ির ভেতর প্রবেশ করে অন্ধকার ঘরটাকে আলোকিত করার উদ্দেশ্যে সে সব লাইট জ্বালিয়ে দেয়। জীর্ণশীর্ণ দেহটা দুদিনের জ্বরে যেন আরো খানিকটা শুকিয়ে গিয়েছে। সেই নেতানো দেহটা শক্ত দুহাতের সাহায্যে তুলে হাঁটতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না দুর্জয়ের। বাড়ির ভেতর প্রবেশের ঠিক আগ মুহূর্তে তার অবচেতন মস্তিষ্কে হানা দেয় বহু পূর্বে তার দাদির মুখে শোনা একটা কথা। এই ইচ্ছানগরের বাড়িটা দুর্জয়ের বাবা রিফাতি বহু শখ করে বানিয়েছিলেন। বাড়িটাতে প্রথম যেবার দুর্জয়ের মাকে সহ রিফাতি এসেছিল, সেবার নাকি লজ্জা শরমের মাথা খেয়ে বউকে কোলে তুলে গৃহ প্রবেশ করেছিল সে। আচমকা এই কথা মনে পড়ার কারণ খুঁজে পায় না দুর্জয়। মনে মনে নিজের প্রতি সে বিরক্ত হয়। অতঃপর বাণীকে নিয়ে ঘরে প্রবেশ করে বসার ঘর পেরিয়ে পশ্চিম দিকের ঘরটার দিকে এগোয় সে। ঘুমন্ত বাণীকে কাঠের তৈরি পালঙ্কে শুয়ে দিয়েই দুর্জয় ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে। একবার রিং হতেই কলটা রিসিভ হয়। অপর পাশ হতে জুলফিকা চিন্তিত গলায় শুধায়, দুর্জয়, মাই বয়, আর ইউ ওকে? ইয়েস স্যার। কি হয়েছে আমাকে খুলে বলো। হঠাৎ কল করে আমাকে বললে যেন হসপিটালের বেসমেন্টের ফুটেজ ডিলিট করার ব্যবস্থা করি। আবার পড়ছো ব্যাপারটা পার্সোনাল। ইজ এভরিথিং ওকে? স্যার, আপাতত আরেকটা হেল্পের প্রয়োজন। যত দ্রুত সম্ভব বাবার ইচ্ছানগরের বাড়িটায় একটা মহিলা ডাক্তার পাঠান। শি হ্যাভ টু বি কনফিডেন্সিয়াল অলসো। দুর্জয়ের কথার ভঙ্গিমায় জুলফিকারের চিন্তার পরিধি আরো বাড়ে। কি হয়েছে ছেলেটার? দুর্জয় সামান্য তারা দেখিয়ে বলে, সরি স্যার, কিন্তু ব্যবস্থাটা দ্রুত করলে ইট উইল বি এ বিগ হেল্প। আমি ইনশাআল্লাহ আগামীকাল হেডকোয়ার্টারে এসে আপনাকে একান্তে সব খুলে বলবো। জুলফিকার আর বিষয়টা তেমন একটা ঘাটায় না। দুর্জয় যেহেতু বলেছে সে নিজেই সময় মতো বলবে, সেখানে আর এত তাড়াহুড়ো দেখানোর কিছু নেই। ছেলেটার কাণ্ডজ্ঞান বেশ ভালো। জুলফিকার নিজ হাতে ওকে তৈরি করেছে। চোখ বুজে ভরসা করতেও কখনো দ্বিধা করবেন না তিনি। জুলফিকার আশ্বস্ত করে বলে, আমি ব্যবস্থা করছি, চিন্তা করো না, টেক কেয়ার। ফোনটা কান থেকে নামিয়ে রেখে দুর্জয় বাণীর পানে তাকায়। তার মনে জমে রয়েছে অসংখ্য প্রশ্ন। বাণী কাঠ থেকে বারবার পালাচ্ছে। এই অবস্থায় বা তার কি করে হলো? আর বাণীর পরিবার কোথায়? সম্পূর্ণ ব্যাপারটা দুর্জয় জানতে হবে। ঘুমান্ত নিশার কেবিনে বসে আছে জুলফিকার। নাইমাকে আজ নিশা খুব বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়েছে। একটানা লাগাতার এভাবে হসপিটালে থেকে চেহারা বিধ্বস্ত অবস্থা করে ফেলেছিল সে। তার উপর আবার নাইমার কোমরে ব্যথার সমস্যা রয়েছে। সামান্য ঠান্ডা লাগলেই ব্যথাটা হু হু করে বেড়ে যায়। এই বিষয়গুলো জুলফিকার ভুলেনি, কিন্তু যদি সে সরাসরি নাইমাকে কথা বলতো যেতে, তাহলে শুধু শুধুই কথা কাটাকাটি এবং তর্কের সৃষ্টি হতো আবার। তাই সে খুব সূক্ষ্ম বুদ্ধিটা মেয়ের মাথায় পাচার করে দিয়ে নিশার মাধ্যমে নাইমাকে রাজি করিয়েছে। নিজের চালাকির কথা ভেবে একা একা সামান্য হাসে জুলফিকার। ঠিক সেই মুহূর্তে তার হাতের ফোনটা ভাইব্রেট করে বেজে ওঠে। জুলফিকার একদণ্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নামটা পড়ে নেয়, সাইফ। এই ছেলে এত রাতে ফোন করেছে কেন? জুলফিকার কল রিসিভ করে কানে ধরতেই সাইফ বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। যদি কিছু মনে না করলে একটু যদি কেবিনের বাহিরে আসতেন। আসছি বলে কলটা রেখে দেয়। কেবিনের বাহিরে বের হতেই জুলফিকার দেখে সাইফ, রাফি এবং একটা বধূবেশে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। জুলফিকার কোনো প্রশ্ন করতে নিবে তার আগে সাইফ বুলেট গতিতে বলে ওঠে, স্যার, এই মেয়ের নাম অন্না। আর রাফি ওকে ভালোবাসে। অন্নাও রাফিকে ভালোবাসে, কিন্তু অন্নার হিটলার বাপ ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল। ওনার মতে রাফি একটা অযোগ্য ছেলে।
আর সৈন্যদের সম্পর্কে যথেষ্ট বিরূপ ধারণা পোষণ করেন তিনি। যেহেতু এই মুহূর্তে এই বড় শহরে রাফির নিজের কোনো গার্ডিয়ান নেই, তাই অন্যাকে তুলে ওদের দুজনকে নিয়ে সোজা আপনার কাছে চলে এলাম। আপনি জ্ঞানী ও বিচক্ষণ মানুষ, আর আপনি জানেন ওরা চাইলেও এই মুহূর্তে বিয়ে করতে পারবে না, কারণ রাফি এখনো লেফটেন্যান্ট পদে রয়েছে। কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস ও খুব শীঘ্রই পদোন্নতি পাবে। শুধুমাত্র ততদিন পর্যন্ত যেন অন্যার বিয়েটা আটকে রাখা যায় সেরকম একটা ব্যবস্থা করে দিন প্লিজ স্যার। আপনি অন্যার বাবার সাথে কথা বলুন, সমস্যা নেই। আপনার মতো একজন বড় মাপের মানুষের কথা তিনি নিশ্চয়ই আমলে নেবেন। ওনাকে আশ্বাস দিন যে রাফির সাথে অন্যার ভবিষ্যৎ অনিশ্চিত নয়। প্লিজ স্যার, প্লিজ কাজটা একটু করুন। সাইফের বুলেট গতিতে বলা কথা থামতেই রাফির বুক ধকভক করতে থাকে। মনে মনে বলে, প্রত্যয় ঠিকই বলে, এই ছেলে নিজেও পাগল, তার আশেপাশের সবাইকেও পাগল বানিয়ে ছাড়বে। জুলফিকার সরু চোখে এতক্ষণ মনোযোগী শ্রোতার ন্যায় সাইফের সব কথা শুনেছে। সম্পূর্ণটা শুনে তিনি ঠান্ডা গলায় সাইফকে উদ্দেশ্য করে বলে, তুমি 5 মিনিট ভিতরে গিয়ে দাঁড়াও, আমি ওদের সাথে একান্তে কিছুক্ষণ কথা বলতে চাই। সাইফের ঠোঁটে ফুটে ওঠে বিশ্বজয়ের হাসি। সে মাথা নেড়ে জুলফিকারকে থ্যাংক ইউ বলে কেবিনের ভিতরে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করতেই তার দৃষ্টি স্থির হয় নিশার দিকে। সাইফ একগাল হেসে ঘুমান্ত নিশার দিকে তাকিয়ে বলে ওঠে, সুখী মানুষের সবাইকে সুখী দেখতে ভালো লাগে। আপনিও সুখী হন মিস ইয়াসমিন। অন্ধকার ঘরে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। সে চিৎকার করে ডাকছে নিজের মাকে। বানি সেই চিৎকার অনুসরণ করে দৌড়ে যায়, কিন্তু কাউকে পায় না। আবার সেই শিশুর সরকান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, তুমি আমাকে রেখে চলে গেছিলে কেন মাম্মা? তুমি আমাকে ভুলে গেছো? কথাটা কানে এসে পৌঁছতেই বানি দেখে অন্ধকার চিরে ধীরে ধীরে বন্যি বেরিয়ে আসছে। বানিকে দেখে সে ঘৃণা ভরা দৃষ্টি মেলে ওঠে। আই হেট ইউ মাম্মা। ছোট স্বপ্নটুকু দেখেই বানি আতঙ্ক নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। এখনো তার বুক ঢিপ ঢিপ করছে। তার মেয়েটা কেমন আছে? বনি থেকে ভুল বুঝবে না তো? বানির ভাবনার মাঝেই গম্ভীর একটা স্বর বলে ওঠে, গুড মর্নিং। বানি আতঙ্ক নিয়ে পাশ ফিরে তাকাতেই দেখে বেতের তৈরি একটা এক সিটের সোফায় বসে আছে দুর্জয়। দৃষ্টি তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ। বানি একটা ঢোক গিলে বোঝার চেষ্টা করে সে এখন কোথায় আছে। দুর্জয় এত বনিতা না করে ফোনটা পকেটে ভরে সোজা হয়ে উঠে দাঁড়ায়। বিছানার কাছাকাছি এসে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলে, গায়ে জ্বর আছে, গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে। এটা আমার বাড়ি, আপাতত এখানে অবস্থান করছো তুমি। রাতে একজন ডক্টর এসেছিল, উনি জ্বর পরীক্ষা করে তোমার গায়ের জামা বদলে দিয়ে গিয়েছে, সঙ্গে কিছু ওষুধ দিয়ে গিয়েছে। সেসব নিয়ে আপাতত পরে কথা হবে। আমি তোমার কথা অনুযায়ী তোমার আবদার রেখেছি। এখন তুমি আমাকে সত্যটা জানাও। দুর্জয়ের শেষ কথাটা শুনতেই বানি যেন সম্বিত ফিরে পায়। হ্যাঁ, তার তো শর্ত মতে এখন সত্য জানানোর কথা, কিন্তু বানির প্ল্যান ছিল যে সে সত্যি জানানোর পূর্বেই দুর্জয়ের চোখে ধুলো দিয়ে ছুড়ে পালাবে। দুর্জয়কে কিংবা অন্য কাউকে এসব বিষয়ে জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। সে চায় না অন্য কারো পরিণতিও 7 বছর পূর্বে সেই কালো রাতের মতো হোক। বানি চায় না নতুন করে আরেকটা খুনের সাক্ষী হতে। বানিকে ভাবনায় বুধ দেখে দুর্জয় এবার বলে ওঠে, দেখো, আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলা যথেষ্ট অপছন্দ করি। গতকাল রাতে যেই ফিমেল ডক্টর এসেছিল, ওনার ভাষ্য মতে শি ফাউন্ড সাম মার্কস অ্যান্ড স্ক্র্যাচেস ইন ইয়োর বডি। সেই দাগগুলো কিসের হতে পারে সেই সন্দেহ সম্পর্কেও উনি আমাকে জানিয়েছেন। তাই যদি তোমার মনে হয় তোমার মন গড়া কোনো কথা শুনে আমি নিজের সময় নষ্ট করতে এখানে বসে আছি, তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। সবটা শুনে